এই পর্বে শুরুতেই দেখা যায় কিছু পথশিশুদের ওই মেয়েটি খাবার দিচ্ছিল, যে খাবার চুরি করে নিয়ে এসেছিল। তবে সেখানে জিকিং আর হং চলে আসে। জিকিংকে দেখে সমস্ত পথশিশুরা ভয় পেয়ে যায়। জিকিং তখন বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি খারাপ কেউ না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। সেখানে একটা বড় ছেলে ছিল যে ছিল খুব অসুস্থ। জিকিং ওই মেয়েটিকে নিজের কাছে রাখে। মেয়েটি ভয়ে ভয়ে জিকিং এর কাছে আসলে জিকিং তাকে বলে, ভয় পেও না, তুমি কি এদের দেখাশোনা করো? ওই মেয়েটি তখন বলে, হ্যাঁ, তবে এই সকল শিশুরাই কোনো না কোনো রোগে আক্রান্ত। যেহেতু তাদের রাস্তায় রাস্তায় থাকতে হয় এবং ঠিকভাবে খাবার পায় না, তাই তারা দুর্বল। জিকিং তখন ওই মেয়েটিকে বলে, আমি তোমাদের সাহায্য করব, তুমি অনেক ভালো কাজ করেছো। আর হংকে বলে, গিয়ে ডাক্তার খুঁজে নিয়ে এসো যাতে এদেরকে চিকিৎসা করতে পারে, আর সবার জন্য খাবারের ব্যবস্থা করো। এটা শুনে ওই মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং জিকিংকে বলে সে জিকিং এর যে কোনো কথায় রাজি আছে, মানে জিকিং তাকে যা করতে বলবে সে তাই করবে। জিকিং তখন জিজ্ঞাসা করে ওই মেয়েটির নাম কি, তবে ওই মেয়েটি জানায় তার কোনো নাম নেই। জিকিং তখন বলে, জানো তুমি যে রুটিগুলো চুরি করেছো সেই রুটিগুলোর দাম আমাকে কত টাকা দিতে হয়েছে? 10 টাকা। তাহলে এখন থেকে আমি তোমাকে 10 বলে ডাকবো। ওই মেয়েটি তখন খুশি হয়ে জিকিংকে গ্রেটিং করে। জিকিং তখন ওই মেয়েকে বলে, আমার সাথে প্যালেসে চলো, তুমি এখন থেকে আমার সার্ভেন্ট হবে। 10 তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এখানেও সেই ভিকির দুটো যাদেরকে নানজিওয়ের রাজা পাঠিয়েছিল, তারা জিকিংকে ফলো করছিল। তারা বুঝতে পারে জিকিং অনেক দয়ালু। তবে এসব বুঝে তাদের কাজ কি? তাদেরকে জিকিংকে ফলো করতে হবে এবং তাকে জীবিত নানজিউতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এদিকে প্যালেসে ডাক্তার জু এবং লিগু খোঁজ নিয়ে এসেছিল জিকিং সত্যি আইসল্যান্ডার। তবে ও সত্যি আইসল্যান্ডার কিনা এটা পরীক্ষার জন্য তারা একটি সিল মতো নিয়ে এসেছে। সমস্ত আইসল্যান্ডের সদস্যদের শরীরে এই ধরনের সিল থাকে। বেইউ তখন ওই সিলটা দেখে অবাক হয়ে বলে, এই সিলটা তো আমার ছুরিতেও আছে। জু তখন জিজ্ঞাসা করে এই ছুরিটা কি জিকিং দেখেছে কিনা। বেইউ এর মনে পড়ে যায় যে এই ছুরির প্রতি তো জিকিং এর বিশেষ ঝোঁক রয়েছে। তখন বেইউ আরো বেশি কনফার্ম হয়ে যায় যে জিকিং আইসল্যান্ডার। এদিকে জিকিং টেনকে নিয়ে তার প্যালেসে ফিরে আসে, আর সে হংকে বলে টেনকে ভালো পোশাক দিতে। এরই মধ্যে ফেই এসে জিকিংকে বলে যে ফোর্থ প্রিন্স তার জন্য অপেক্ষা করছে, একসাথে ডিনার করবে বলে। জিকিং তখন বাইরে থেকে বলে, কেন, সে নিজে খেয়ে নিলেই তো পারতো, আমি কি তাকে খাইয়ে দিব? এই কথা শুনে ভিতরে বেইয়ের অনেক রাগ হয়ে যায়। সে এতক্ষণ ধরে জিকিং এর জন্য অপেক্ষা করছিল, অথচ জিকিং এসে এসব কথা বলছে। সে তখন মেয়েটদের বলে, আমার খাওয়া শেষ, খাবারগুলো নিয়ে যাও। জিকিং যেহেতু এত দেরি করে ফিরেছে, নিশ্চয়ই সে বাইরে থেকে খেয়ে এসেছে। জিকিং বলে তার ক্ষুধা লেগেছে, সে কিচ্ছু খায়নি। কিন্তু ফোর্থ প্রিন্স কোনো কথা না শুনে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। জিকিং তখন বলে, আমার বয়েই গেল, আমি নিজের খাবার নিজে তৈরি করব। আর সে নিজে নিজে মডার্ন কিছু খাবার তৈরি করে, যেগুলো সে মডার্ন যুগে খেত। তবে তার মেয়েডরা এইসব খাবার দেখে অনেক নাক সিটকাচ্ছিল, জিজ্ঞাসা করছিল এগুলো কি আদৌ খাওয়া যাবে কিনা। জিকিং তখন বলে, তোমরা আমার সাথে বসে ট্রাই করো। প্রথমে তো সবাই ভয় পাচ্ছিল, তবে জিকিং সবাইকে সাহস দেয় এবং 4 জন একসাথে বসে খাবার খেতে থাকে। জিকিং, হং, টেন এবং ফেই। আর খাবারটা সবার খুবই ভালো লাগে। তারা যখন খাবার খাচ্ছিল আর মজা করছিল, ফোর্থ প্রিন্স দূর থেকে দেখে অনেক খুশি হয়, মানে জিকিংকে হাসি খুশি দেখে তার ভালো লাগছিল। সে তখন লিগুকে বলে তার জন্য ওই খাবার তৈরি করে দিতে। লিগু তখন জানায় যে সে খোঁজ নিচ্ছে। পরদিন সকালে ফোর্থ প্রিন্স জিকিংকে নিয়ে আসে রাজার প্যালেসে। এখনো পর্যন্ত তো জিকিং রাজাকে গ্রেটিং করেনি। রাজা তখন তার ইউনুসের সাথে বসে দাবা খেলছিল। জিকিং রাজাকে গ্রেটিং করে। রাজা তখন উপরে উপরে জিকিং এর সাথে ভালো ব্যবহার করতে থাকে। এরপর ফোর্থ প্রিন্সকে বলে, যেহেতু তুমি চলেই এসেছো, আমার সাথে একদম দাবা খেলো। জিকিং ততক্ষণে ইম্পেরিয়াল গার্ডেনে ঘুরে বেড়াক। জিকিংও খুশি মনে গার্ডেনে ঘোরার জন্য চলে যায়। তবে সে ঘুরতে ঘুরতে একটা জায়গাতে চলে আসে যেখানে একজন কিউকিন বাজাচ্ছিল। আর সেকেন্ড প্রিন্স মানে বেইচেন সাথে অন্য একটা লোক বসে সেই কিউকিন বাজানো শুনছিল। জিকিংও কেন যেন মুগ্ধ হয়ে সেই কিউকিন বাজানো শুনতে থাকে। যে কিউকিন বাজাচ্ছিল ওই ছেলেটির নাম ছিল লিগে। লিগে জিকিংকে দেখে অবাক হয়ে যায়, কেননা জিকিংকে দেখে তার নিজের মাস্টারের কথা মনে পড়ছিল, আর তার মাস্টার ছিল জিকিং এর মা। তবে কিউকিন বাজানো শুনতে শুনতে জিকিং যখন আগাতে থাকে, তখন সে সেকেন্ড প্রিন্সের হাতে একটা পাখা দেখতে পায়, যেমনটা চেন যেদিন মারা গিয়েছিল সেদিন সে দেখেছিল যে চেনকে মেরেছে তার হাতে। তখন জিকিং বুঝতে পেরে যায় যে চেনকে মারার পিছনে সেকেন্ড প্রিন্সের হাত ছিল। সে তো ওই পাখার দিকে আগাচ্ছিলই। তখনই ফোর্থ প্রিন্স তাকে এসে বলে, তুমি এখানে কি করছো?
লিগে কিউকিন বাজানো থামিয়ে দেয়। সেখানে সেকেন্ড প্রিন্সের সাথে যে লোকটি ছিল সেও আরেকজন প্রিন্স, তার নাম ছিল বেইশেন। যা হোক, ফোর্থ প্রিন্স সেখান থেকে জিকিংকে নিয়ে আসার সময় বলে, তুমি বেইচেনের থেকে দূরেই থাকো। জিকিং রেগে গিয়ে বলে, কেন? বেইচেনকে আমাকে খেয়ে ফেলবে? ও কি বাঘ? ফোর্থ প্রিন্স বলে, আমি যেটা বলেছি সেটা করো। তবে জিকিং রেগে সেখান থেকে চলে যায়। আর তার প্যালেসে ফিরে আসতে আসতে চিন্তা করে, তার মানে বেইচেনই চেনকে মেরে ফেলেছিল। আর সে এটাও ভেবে নেয় যে বেইচেনের উপর সে প্রতিশোধ নিবে, কারণ চেনকে মেরে তো বেইচেন তাকেই ফাঁসিয়ে দিয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় যে কিং ফোর্থ প্রিন্সের প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছে। এখানে ফোর্থ প্রিন্স তার সেনাবাহিনীকে প্র্যাকটিস করাতো। আর এই সেনাবাহিনীর কমান্ডার ছিল সীমাজন নামে একজন। ফোর্থ প্রিন্স জিকিংকে এখানে আসতে বলেছিল ঘোড়া চড়া শিখতে এবং মার্শাল আর্ট শিখতে, কেননা জিকিং তো সবাইকে বলতো যে সে কিছুই জানে না। তবে সীমাজন জিকিংকে কিছু শেখাতে না করে দেয়, কারণ সে মনে করছিল জিকিং কিছুই পারে না। তাই সে যদি জিকিংকে শেখাতে যায় তাহলে জিকিং সেগুলো ধরতে পারবে না, শুধু শুধু তার সময় নষ্ট হবে। সে একজন সৈন্যকে বলে জিকিংকে মার্শাল আর্ট শেখাতে, তবে জিকিং এগুলোতে পাত্তা দেয় না। হং যদিও একটু চিল্লাচিল্লি করে, তবে সীমাজন পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একজন সৈন্যের সাথে জিকিং চলে যায় ক্যাম্পের ভিতরে। জিকিংকে আলাদা একটা ক্যাম্প দেয়া হয় থাকার জন্য। তবে জিকিং তো বসে থাকার পাত্রী না, সে রাতের বেলা বের হয়ে পড়ে তার নিজের কাজে। সে যায় সেই সব পথ শিশুদের কাছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। সবাই যখন খুশি হয়ে খাবার খাচ্ছিল, জিকিং বলে, বলো তো আমি এখানে কেন এসেছি? ওইসব পথ শিশুরা বলে আমাদেরকে খাবার দিতে। জিকিং তখন বলে, না, আমি তোমাদেরকে মার্শাল আর্ট শেখাবো, যাতে করে আমার সাহায্য ছাড়াও তোমরা ভালোভাবে বেঁচে থাকতে পারো। তোমরা কি মার্শাল আর্ট শিখবে? তখন তো সবাই খুশি হয়ে বলে তারা মার্শাল আর্ট শিখতে চায়। জিকিং তখন পাহাড়ের উপরে একটা জায়গা দেখিয়ে বলে সবাই মিলে ওই জায়গাতে গিয়ে আবার ফিরে আসার জন্য, তবে গ্রুপ করে, কেউ কাউকে ফেলে দিয়ে আসতে পারবে না। তখন ওই পথশিশুগুলো দৌড়ে সেদিকে যেতে থাকে। এদিকে জিকিং তাদেরকে সময়ও বেঁধে দিয়েছিল। সে হংকে বলে কতক্ষণ হলো ওরা গিয়েছে, এবং অভ্যাসবশত নিজের হাতে ঘড়ি দেখতে যায়। তবে ও তো ভুলে গিয়েছিল যে এই যুগে ঘড়ি নেই। জিকিং এর এমন ব্যবহার দেখে টেন অবাক হচ্ছিল। একটু পরে সমস্ত পথশিশুরা দৌড়ে সেখান থেকে ফিরে আসে। সেখানে বড় যে ছেলেটা ছিল ওই সবাইকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিল, যেটা দেখে জিকিং এর খুব ভালো লাগে। জিকিং ওই ছেলেটাকে তার নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার কোনো নাম নেই। জিকিং তখন ওই ছেলেটার নাম দেয় গুশি। গুশি তার মডার্ন যুগের টিমের একজন ছিল। জিকিং তার মডার্ন যুগের টিমের মতো একটা টিম তৈরি করতে চাচ্ছিল। তবে এই বিষয়টা ফোর্থ প্রিন্সের কাছে লিগু জানিয়ে দেয়। ফোর্থ প্রিন্স অবাক হয়ে চিন্তা করে যে জিকিং কি করার চেষ্টা করছে, আর লিগুকে বলে ভালো করে জিকিং এর উপর নজর রাখতে। এদিকে রাতের বেলা জিকিং যখন ক্যাম্পে এসে ঘুমাচ্ছিল, তখন অন্য যে ভিকির দুটো যারা সবসময় জিকিংকে ফলো করত, তারা আসে জিকিংকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার জন্য। তবে জিকিং এর ঘরে ধোঁয়া প্রবেশ করতে গিয়ে ওই ছেলেটা নিজেই ধোঁয়া খেয়ে অজ্ঞান হয়ে যায়। তার সাথে থাকা মেয়েটা দ্রুত ওই ছেলেটাকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে ফোর্থ প্রিন্স তার প্র্যাকটিস গ্রাউন্ডে ফিরে আসে এবং জিকিংকে জিজ্ঞাসা করে, তোমাকে যে আমি ঘোড়া চালানো এবং মার্শাল আর্ট শিখতে বলেছি, তুমি কি শিখেছো? জিকিং তখন বলে দেয় যে সীমাজন তাকে শেখায়নি। সীমাজন তখন দ্রুত ফোর্থ প্রিন্সের কাছে মাফ চায় এবং বলে, আমি ভয় পাচ্ছিলাম, কারণ প্রিন্সেস কনসোর্ট তো কিছুই পারে না, যদি তার কোনো আঘাত লেগে যায়। ফোর্থ প্রিন্স তখন বলে, আচ্ছা বিষয় না, আমি তাকে শেখাচ্ছি। এরপর বায়ু জিকিংকে ঘোড়া চালানো শেখানোর জন্য দূরে কোথাও নিয়ে যায়। একটা মাঠের মধ্যে দিয়ে বায়ু এবং জিকিং ঘোড়া চালাচ্ছিল। দুজনে এখানে বেশ এনজয় করে। বায়ু জিকিংকে বলে, তুমি কি জীবনে প্রথম ঘোড়াতে উঠলে? জিকিং জানায় হ্যাঁ। বায়ু তখন বলে, কিন্তু এমন মনে হচ্ছে যে তুমি ঘোড়া চালানোতে এক্সপার্ট। জিকিং তখন হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যায় এবং নিজে নিজে রাইড করতে থাকে, যেটা দেখে ফোর্থ প্রিন্স হাসছিল। সন্ধ্যাবেলায় বেইউ আর জিকিং যখন ফিরে আসে, বেইউ দেখতে পায় লিগু তার প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। লিগু বেইউকে দেখে দ্রুত এসে বলে, রাজা আপনাকে জরুরি ভিত্তিতে রেখেছে, কেননা জিলিং রাজ্যের প্রিন্স আসছে। বেইউ তখন জিকিংকে বলে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি দেখে আসছি। আর এরপর ও লিগুর সাথে চলে যায়। তবে জিকিং তো বসে থাকার মেয়ে না, ও রাতের বেলা বেরিয়ে পড়ে বেইচেনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। বেইচেনের প্যালেসে যখন জিকিং যায়, সে তো মাস্ক পরেছিল। বেইচেন তাকে দেখে তাকে তলোয়ার নিয়ে তাড়া করতে থাকে, আর জিকিংও পালাতে থাকে, কারণ সে চাচ্ছিল বেইচেন তার প্যালেস থেকে দূরে চলে আসুক। আর সত্যি সত্যি বেইচেন জিকিংকে তাড়া করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলের মধ্যে আসার পর জিকিং দাঁড়িয়ে বলে, সেদিন রাতে বারে তুমিই ছিলে তাই না?
তুমি চেনকে মেরেছ। আর এই কথা শুনেই বেইচেন বুঝতে পেরে যায় এটা জিকিং। সে তখন বলে, তুমি আমার প্যালেসে আসার সাহস কিভাবে পেলে? আজ আমি তোমাকেও মেরে ফেলবো। ব্যাস, বেইচেন আর জিকিং এর মধ্যে লেগে যায় একটা ফাইট। তবে বেইচেন তো জিকিং এর সাথে পারে না। জিকিং বেইচেনকে যখন চেপে ধরে, বেইচেন তখন বলে, আমি যদি আহত হই তোমাকে নিয়েই আহত হব। সে জিকিং এর হাঁটুতে চেপে ধরে, কারণ সে তো জানতোই যে জিকিং এর হাঁটুতে আঘাত রয়েছে। তার মা বিষযুক্ত সূচ জিকিং এর হাঁটুতে ঢুকিয়ে দিয়েছিল। জিকিং প্রচন্ড ব্যথা পাচ্ছিল। এর মধ্যে বেইচেনের সৈন্যরাও সেখানে চলে আসে। জিকিং তখন বেইচেনকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিকিং কোনোভাবে নিজের প্যালেসে ফিরে আসে। হং আর টেন দৌড়ে আসে, দেখতে পায় জিকিং এর হাঁটু থেকে রক্ত পড়ছে। তারা দ্রুত জিকিং এর হাঁটুতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। এদিকে বেইচেনকে ডাক্তার দেখে জানায় বেইচেন অনেকটাই আহত হয়েছে। যেহেতু বেইচেনের লাংসের উপর চাপ পড়েছিল, তাকে কিছুদিন বেড রেস্টে থাকতে বলে। এরপরে আমাদের প্যালেসের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। জিলিং রাজ্যের প্রিন্স জিয়াং এসেছিল, তার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। এখানে জিলিং রাজ্যের প্রিন্সেস ফেইয়ানেরও আসার কথা। জিয়াং এর কাছে খোঁজ আসে যে প্রিন্সেস বাইরে অপেক্ষা করছে। জিয়াং তখন রাজাকে জানায় যে তার বড় বোন বাইরে অপেক্ষা করছে। সে কিছু ঘোড়া নিয়ে জিয়াং এর পরে রওনা দিয়েছিল। রাজা তো খুব দ্রুত প্রিন্সেসকে আসার অনুমতি দিয়ে দেয়। প্রিন্সেস ফেইয়ান তখন হলে প্রবেশ করে। সবাই তো ফেইয়ানের দিকে তাকাচ্ছিল। ফেইয়ান ছিল সুন্দরীর সাথে মার্শাল আর্ট জানা। জিলিং রাজ্যের সবাই প্রচন্ড ভালো মার্শাল আর্ট জানতো। তবে ফেইয়ান এসেই ফোর্থ প্রিন্সের দিকে আর চোখে তাকাচ্ছিল। সেখানে বেই ইউ আর জিকিং একসাথে বসেছিল। এরপর ফেইয়ান নিজের জায়গাতে গিয়ে বসে। তখন জিয়াং রাজাকে বলে তার বাবা এখানে একটা বিশেষ উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছে। তবে আগেই তো চিঠিতে জানানো হয়েছিল বিবাহের চুক্তির কথা, মানে ফোর্থ প্রিন্স আর ফেইয়ানের বিয়ের চুক্তি করতে চাচ্ছিল। রাজা তখন বলে এটা তো ফোর্থ প্রিন্সের জন্য খুবই ভালো, এই বিয়ের প্রস্তাবে তার কোনো সমস্যা নেই। ফোর্থ প্রিন্সের কোনো সমস্যা আছে কিনা এটা জিজ্ঞাসা করে। ফোর্থ প্রিন্স তখন বলে একদমই না, প্রিন্সেস ফেইয়ানকে বিয়ে করতে পারলে আমি নিজেকে অনেক লাকি মনে করব। কিন্তু এখন তো আমি বিবাহিত। প্রিন্সেস ফেইয়ান এত সুন্দরী আর গুণী, তার কি একজন বিবাহিত প্রিন্সকে বিয়ে করা ঠিক হবে? এটা তো তার উপর অন্যায় করা হবে। ফেইয়ান তখন বলে কোনো সমস্যা নেই, আপনার তো একজনই ওয়াইফ, আপনি তাকে ডিপোজ করে দিন, মানে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা, অথবা কনকুবাইন শ্রেণীতে নামিয়ে দেওয়ার কথা বলে। এবং জিকিংকে জিজ্ঞাসা করে এতে জিকিং এর কোনো সমস্যা আছে কিনা। জিকিং তখন বলে না না, তার কোনো সমস্যা নেই, জিকিং তো আর ফোর্থ প্রিন্সকে ভালোবাসতো না। সে ফেইয়ানকে বলে ফেইয়ান চাইলেই ফোর্থ প্রিন্সকে বিয়ে করতে পারে। তবে ফোর্থ প্রিন্স জিকিংকে ধাক্কা দিয়ে বলে, যদি ফেইয়ানকে আমার বিয়ে করতে হয় তাহলে ওই ছুরি তুমি আর কোনোদিন দেখতে পাবে না। এটা শুনে তো জিকিং ভয় পেয়ে যায়, কারণ তার ফিরে যেতে হলে ওই ছুরিটা প্রয়োজন। সে তখন দ্রুত উঠে গিয়ে ফোর্থ প্রিন্সের কাছে গ্রেটিং করে বলে, আমার অন্যায় কি সেটা আমাকে বলুন। আপনি আমাকে ডিপোজ করতে চাইলে আমার কোনো সমস্যা নেই, তবে রাজা নিজেই নির্দেশপত্র দিয়েছিল আমাকে আপনার ওয়াইফ বানানোর জন্য। আর এখন আপনি হুট করে যদি আমাকে ডিপোজ করতে চান তাহলে আমি কি ধরে নিব, আমার কি দোষ? এটা বলে জিকিং নাটক করে কান্না করতে থাকে। ফোর্থ প্রিন্স তখন উঠে এসে বলে, তুমি কষ্ট পেও না, কে বলেছে আমি তোমাকে ডিপোজ করব? রাজা নিজে তোমাকে আমার ওয়াইফ বানিয়েছে, আমি কোনোভাবেই তোমাকে ডিপোজ করব না। তখন ফেইয়ান বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, তুমি এমন ভাবে কান্নাকাটি করছো যেন আমি তোমাকে জোর করছি, আমি তোমাকে বুলিং করছি, মানে দুই হাজব্যান্ড ওয়াইফ নাটক করে এই ঝামেলা ঘাট থেকে নামাতে চাচ্ছিল। তবে ফেইয়ান তো সহজে ঘাট থেকে নামবে না, সে বেইউকে খুবই পছন্দ করত। এই কারণে সে জিকিংকে বলে, তাহলে চলো আমরা একটা প্রতিযোগিতা করি, প্রতিযোগিতায় যে জিতবে সেই ফোর্থ প্রিন্সের ওয়াইফ হবে। আর প্রতিযোগিতা হবে পড়ালেখা এবং মার্শাল আর্ট, মানে দুই বিষয়ের উপরেই। আর ফেইয়ান মনে মনে ভাবতে থাকে জিকিং যেহেতু কনকুবাইনের মেয়ে, মানে ওর স্ট্যাটাস তো একটু লো ছিল, ও নিশ্চয়ই ফেইয়ানের সাথে পারবে না। ফোর্থ প্রিন্স তখন বলে কোনো প্রয়োজন নেই, জিকিং অলরেডি আমার ওয়াইফ। তবে রাজা বলে, তুমি কি ভয় পাচ্ছ? যেহেতু প্রিন্সেস ইচ্ছা পোষণ করেছে, আমাদের উচিত কম্পিটিশনের আয়োজন করা, তাহলেই তো বোঝা যাবে কে তোমার যোগ্য। জিকিং এরও এবার একটু গায়ে লেগে যায়। সে তখন বলে সেই কম্পিটিশন করতে রাজি আছে। এটা শুনে তো রানী আর জিনসি দুজনেই খুশি হয়ে যায়। তারা ভাবতে থাকে জিকিং তো কিছুই জানে না, ও কখনোই ফেইয়ানের সাথে পেরে উঠবে না। তখনই বেইশেন তার কিউকিন মাস্টার লিগেকে ডাকে। লিগে রাজাকে এসে গ্রেটিং করে। লিগে এই শহরের সবচেয়ে বড় কিউকিন বাদক ছিল, তাকে ডেমন কিউকিন বাদক বলা হতো, কারণ সে কিউকিনের মাধ্যমে কাউকে আঘাতও করতে পারতো, মাইন্ডও কন্ট্রোল করতে পারতো।
তাকে দেখে তো রাজা খুবই খুশি হয় এবং পরদিন কম্পিটিশনে তাকে থাকার জন্য নিমন্ত্রণ জানায়। এখন সিচুয়েশনটা এমন হয় যে জিকিংকে কম্পিটিশনে রাজি হতেই হবে, আর ফোর্থ প্রিন্সেরও এখানে কিছু করার থাকে না। রাতের বেলা জিকিং হাঁটতে বের হলে লিগু তার কাছে এসে বলে যে কোনোভাবে আগামীকালের কম্পিটিশনে আপনাকে জিততেই হবে। ফোর্থ প্রিন্স প্রিন্সেস ফেইয়ানকে বিয়ে করতে চায় না, তার উপর ফোর্থ প্রিন্স বাধ্য, কারণ জিলিং রাজ্য তিয়ানকির বর্ডারের কিছু এলাকাকে নিজেদের বিজনেসের আখড়া বানিয়ে নিয়েছে। মানে এলাকাগুলো তিয়ানকির হলেও সেগুলো ব্যবহার করত জিলিং রাজ্য, আর তারা এই বিয়ের চুক্তিটা করতে চাচ্ছিল যাতে বর্ডারের ওই এলাকাগুলো পুরোপুরি দখল করে ফেলতে পারে, ফোর্থ প্রিন্স কোনো বাধা না দিতে পারে। এটা শুনে জিকিং অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে ফোর্থ প্রিন্স এতটা ক্যাপাবল, এতটা যোগ্য, তারপরও তার কিছু বাধ্যবাধকতা রয়েছে। সে চাইলেই তার বর্ডারের রাজ্যগুলো জিয়াং এর থেকে উদ্ধার করতে পারছে না। সেই এলাকাগুলো জিয়াং মানে জিলিং এর প্রিন্স পরিচালনা করত। জিকিং তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনোভাবে তাকে জিততেই হবে। এদিকে আমরা লিগে এবং বেইচেনকে কথা বলতে শুনি। বেইচেনই আসলে লিগেকে নিয়ে এসেছিল, আর তারা একসাথে কাজ করছিল। লিগে বেইচেনকে সাহায্য করবে ক্রাউন প্রিন্স হওয়ার জন্য, যাতে করে পরবর্তী রাজা সেই হয়। এখন যেহেতু বেইচেন অসুস্থ, সে লিগেকে দায়িত্ব দেয় যে কম্পিটিশনে যেন কোনোভাবেই জিকিং জিততে না পারে। বিশেষ করে বিদ্যার যে কম্পিটিশন হবে সেটা হবে কিউকিন বাজানোর কম্পিটিশন, আর সেটার জাজ অবশ্যই লিগে হবে। লিগে তখন বলে তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখে নিচ্ছি। তবে রাতের বেলা বেই ইউ আবার জিকিং এর কাছে আসে এবং ওকে বলে আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি তুমি কি সত্যি কম্পিটিশনে যেতে চাও কিনা। কম্পিটিশনে যদি হেরে যাও তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। ফেইয়ানকে যদি একবার বিয়ে করে এই প্যালেসে আনতে হয় তাহলে কিন্তু তুমি এখানে টিকতে পারবে না। জিকিং তখন বলে আমার কনফিডেন্স আছে আর আমি লড়তে চাই, আমি এই অবস্থায় পিছু হাঁটবো না। এখন যদি আমি পিছু হাঁটি তাহলে আপনি ছোট হয়ে যাবেন। ফোর্থ প্রিন্সের তো জিকিং এর কনফিডেন্স দেখে বেশ ভালোই লাগে, তবে সেও বেশ ভয়ে ছিল। জিকিং তখন বলে কথা তো শেষ, এবার আপনি যান। ফোর্থ প্রিন্স তখন বলে এই প্যালেস আমার, আমি যেখানে খুশি থাকতে পারি, আমি আজ রাতে এখানেই ঘুমাবো। জিকিং এর তো মাথায় হাত, ফোর্থ প্রিন্স যদি এখানে ঘুমায় তাহলে তো ওর সর্বনাশ। ও তখন কোনোভাবে ফোর্থ প্রিন্সকে বুঝিয়ে তার নিজের প্যালেসে পাঠিয়ে দেয়, আর যাওয়ার সময় বলে গুড নাইট। তবে গুড নাইট শুনে ফোর্থ প্রিন্স অবাক হয়ে বলে গুড নাইট আবার কি। জিকিং তখন বলে গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, আপনি যাতে ভালোভাবে ঘুমাতে পারেন সেটার জন্য শুভেচ্ছা জানালাম। ফোর্থ প্রিন্স তখন বলে তুমিও পাগল ছাগলের মতো কি সব বলো, আর তারপর যাওয়ার সময় সে নিজেই জিকিংকে বলে গুড নাইট। জিকিং এর এসব অদ্ভুত ব্যবহার ফোর্থ প্রিন্সের তো সবসময় ভালো লাগতো। পরদিন সকালে কম্পিটিশনের দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই উপস্থিত ছিল, একটু পরেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। আর প্রথমেই হবে হর্স রাইড কম্পিটিশন, ঘোড়া নিয়ে কে আগে লক্ষ্যে পৌঁছাতে পারে। তবে প্রিন্সেস ফেইয়ান এবার বলে যে তার আরও একটা শর্ত আছে, যদি সে জিতে যায় তাহলে জিকিং এর হাতগুলো সে কেটে নেবে। তখন আশেপাশে সবাই কানাঘুষা করতে থাকে যে প্রিন্সেস ফেইয়ান কত কঠোর একজন, মানে কতটা নির্দয়, কি ধরনের বাজি সে রাখছে। ফোর্থ প্রিন্স তখন বলে সে এটাতে রাজি না, কম্পিটিশনে যে কেউ হেরে যেতেই পারে, তাই বলে হাত কেটে নিতে হবে এটা আবার কেমন কথা। রাজাও এই বিষয়টা নিয়ে একটু অস্বস্তি বোধ করছিল। তবে জিকিং দাঁড়িয়ে যায় এবং বলে আমার একটা শর্ত আছে। ফেইয়ান তখন বলে তুমি হচ্ছে কনকুবাইনের মেয়ে, তোমার আবার কিসের শর্ত। জিকিং বলে কনকুবাইনের মেয়ের হাতই তো আপনি কেটে নিতে চান, যা হোক আমি যদি হেরে যাই আমি আমার হাতের সাথে সাথে আমার পাও আপনাকে দিয়ে দিব। ফেইয়ান এবার বলে তোমার পা নিয়ে আমি কি করব। জিকিং তখন বলে আপনি আমার হাত নিয়েই বা কি করবেন। ফেইয়ান তখন বলে এগুলো ছাড়ো, বলো তোমার শর্ত কি। এবার জিকিং বলে সে যদি জিতে যায় তাহলে ফেইয়ানের ভাই জিয়াং তিয়ানকে যেসব এলাকা দখল করে ব্যবসা করছে ওই এলাকাগুলো ছেড়ে দিতে হবে, ওই এলাকায় তারা আর কখনোই প্রবেশ করতে পারবে না। এটা শুনে তো ফেইয়ান থমকে যায়। আশেপাশে সবাই তো জিকিং এর প্রশংসা করছিল, সেই খেলাটাকে কাজে লাগিয়ে নিজের দেশের কিছু জমি উদ্ধার করছে। রাজারও এই বিষয়টা বেশ ভালো লাগে। ফেইয়ান কোনো কথা বলছে না দেখে জিকিং জিয়ানের দিকে তাকিয়ে বলে প্রিন্সেস তো ভয় পাচ্ছে, তবে প্রিন্স আপনিও কি ভয় পাচ্ছেন। জিয়াং তখন বাধ্য হয়ে বলে আমি কেন ভয় পাবো, যদি আমার বোন সত্যি হেরে যায় তাহলে আমি বর্ডারের এলাকাগুলো ছেড়ে দিব। ব্যাস এবার তো বাজি হয়ে যায়, আর খেলা শুরু করতে হবে। এখানে ফেইয়ান এমন একটি ঘোড়া ব্যবহার করে যে ঘোড়াগুলো ছিল ঘোড়া জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে জিকিং ব্যবহার করে ফোর্থ প্রিন্সের সবচেয়ে পছন্দের ঘোড়া। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ ফোর্থ প্রিন্স এই ঘোড়াটা কাউকে টাচও করতে দেয় না।
এই ঘোড়ার সমস্ত যত্ন সে নিজে হাতে করে, অথচ জিকিংকে সে এই ঘোড়াটাই দিচ্ছে। রাজা তখন হাসতে হাসতে বলে, মনে হচ্ছে বে ইউ জিকিংকে সত্যি অনেক ভালোবাসে। সে তার পছন্দের ঘোড়া জিকিংকে দিচ্ছে কম্পিটিশনের জন্য। যা হোক, কম্পিটিশন শুরু হয়ে যায়। বে ইউ এবং জিয়াং দুইজনেই তাদের পিছু পিছু ফলো করবে যাতে কোনো বিপদ আপদ না হয়। প্রথমে তো ফেইয়ান আর জিকিং সমান গতিতেই চলছিল। পুরো টান টান উত্তেজনা, কি হতে চলেছে। রাজাকে তার ইউনুস জিজ্ঞাসা করে রাজা কিছু খাবে কিনা। রাজা তখন বলে, আরে তুমি আমার সাথে কথা বলো না, আমার তো হার্টবিটই বেড়ে গিয়েছে। মানে সবাই বেশ উত্তেজিত হয়েছিল যে কি হতে চলেছে। হর্স রাইড করতে করতে জিকিং এর হাঁটু থেকে রক্ত বের হচ্ছিল। সবাই এটা দেখে বলতে থাকে, জিকিং তো নিশ্চিত হারবে, আজ বুঝি বেচারি তার জীবনটাই হারালো। তবে বিভিন্ন ধাপ পার করে শেষ পর্যন্ত জিকিং হর্স রাইডে জিতে যায়। এরপর সবাই আবার খেলার স্থানে ফিরে আসে এবং ঘোষণা করে দেয়া হয় যে জিকিং জিতে গিয়েছে। সবাই তো উল্লাস করে ওঠে। যেহেতু বর্ডারের কিছু এলাকা মুক্ত করার জন্য জিকিং লড়ছিল, তাই সবাই চাচ্ছিল যে জিকিংই জিতে যাক। বেইশেন জিয়াংকে নিয়ে মজা নিচ্ছিল। সে যে তার ঘোড়ার প্রশংসা করেছিল এটা নিয়ে। বেইশেং বেশ মুক্তমনা এবং সহজ সরল টাইপের প্রিন্স ছিল, মানে তার মনের মধ্যে অত প্যাচ গ্যাস নেই। যা হোক, জিকিং আর ফোর্থ প্রিন্স যখন ফিরে আসে, ফোর্থ প্রিন্স তখন জিকিংকে বলে, তুমি তোমার পায়ে কিভাবে আঘাত পেলে। জিকিং তখন বলে, কই, আমি তো পায়ে আঘাত পাইনি। ফোর্থ প্রিন্স দ্রুত জিকিংকে বসিয়ে দেয় এবং তার হাঁটুর উপর থেকে কোট সরাতেই দেখতে পায় হাঁটু ফেটে রক্ত বের হচ্ছে। ফোর্থ প্রিন্স তখন জিকিংকে চেপে ধরে, বলো সত্যি করে তোমার হাঁটুতে কিভাবে আঘাত লাগলো। জিকিং তো বুঝতে পারে যে এবার তার নিস্তার নেই, কিন্তু তখনই জিকিং অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জুকে দ্রুত ডাকা হয়, আর সে ওই ক্ষত দেখে বলে, এটা বেশ পুরনো আর এখন বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জিকিং নিজে নিজে এটা চিকিৎসা করছিল, যে কারণে খুব বড় ক্ষত সৃষ্টি হয়নি। এদিকে রাজা মিস্টার লিগে সহ সবার সাথে বসে ড্রিঙ্ক করছে। তখনই রানী সেখানে আসে, আর রানী সেখানে আসতে সবাই উঠে সেখান থেকে চলে যায়। রানী একটা তীর নিয়ে এসে বলে, আগামীকালকে তীর চালনা পরীক্ষা এই তীর দিয়ে হবে। রাজা তখন বলে, এটা তো স্বাভাবিকের তুলনায় অনেক ভারী। জিলিং রাজ্যের সবাই এই তীর দিয়ে প্র্যাকটিস করে, কিন্তু আমাদের রাজ্যে তো এই তীর দিয়ে প্র্যাকটিস হয় না। এটা তো প্র্যাকটিস না থাকলে কেউ ব্যবহার করতে পারবে না। রানী তখন বলে, আমি তো এটাই চাচ্ছি। এই ভারী তীর যখন জিকিং ব্যবহার করতে পারবে না, সে তো হেরে যাবে। রাজা তখন বলে, অপোনেন্টকে সাহায্য আমরা কেন করব। রানী রাজাকে বুঝায়, আরে ফেইয়ান জিতে গেলেই তো ভালো, তাহলে তার ফোর্থ প্রিন্সের সাথে বিয়ে হবে। জিলিং রাজ্যের সাথে আমাদের একটা বিবাহের সম্পর্ক হলে তারা আমাদের বন্ধু রাজ্য হয়ে যাবে। যুদ্ধের পরিবর্তে তারা আমাদেরকে সাহায্য করবে। আর জিকিং তো সাধারণ একজন কনকুবাইনের মেয়ে, সে কি বা সাহায্য করতে পারবে। রাজা তখন মাথা নেড়ে বলে, তুমি তো ঠিকই বলেছ। মাথা মোটা রাজা, মানে এরা রাজা হয় কেন যদি রানীর পরামর্শে সব কিছু করতে হবে। যা হোক, পরদিন তীর চালানোর কম্পিটিশন শুরু হয়। ইউনুস জানায় এই কম্পিটিশনের রুলস হচ্ছে সবচেয়ে ছোট কয়েনের মধ্যে দিয়ে তীর প্রবেশ করাতে হবে। যে সবচেয়ে ছোট কয়েনের মধ্যে দিয়ে তীর প্রবেশ করাতে পারবে সেই উইনার হবে। এরপর দুজনকে ধনুক এবং তীর দেয়া হয়। ইউনুস এগিয়ে এসে কয়েনগুলো হাওয়ায় ভাসিয়ে দেয়। সেখান থেকে সবচেয়ে ছোট কয়েনটাকে নিরীক্ষা করতে হবে, আর জিকিং সেটা করেও ফেলে। তবে ফেইয়ান কি করে, জিকিং এর তীরটা লক্ষ্যে লাগার পর সেই জিকিং এর তীরের উপর তীর ছড়ে এবং জিকিং এর তীরটা চিরে ফেইয়ানের তীর ঢুকে যায়, যে কারণে দেখা যায় জিকিং এর তীর পড়ে গিয়েছে এবং ফেইয়ানের তীরটা রয়ে গিয়েছে। সবাই তো চিৎকার করে বলে যে জিকিং আগে লক্ষ্যভেদ করেছে, জিকিংই উইনার। তবে ফেইয়ান বলে, দেখা যাক কার তীর এখানে রয়েছে। এখন তীরে যেহেতু নাম লেখা, সেটা তো ফেইয়ানেরই ছিল। এই কারণে চিটিং হলেও ফেইয়ানকেই এই রাউন্ডের উইনার ঘোষণা করা হয়। আর এই কারণে জিকিং এর একটু মন খারাপ হয়, সাথে ফোর্থ প্রিন্সেরও। এবার আর এক রাউন্ড আছে, সেই রাউন্ডে যে জিতবে সেই হবে উইনার, যেহেতু 2 রাউন্ডে 2 জন জিতে গিয়েছে। তবে ফোর্থ প্রিন্স জিকিংকে ইশারা করে বলে, কোনো সমস্যা নেই, মানে সে জিকিংকে সান্ত্বনা দিচ্ছিল। আর এই সাপোর্টটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। ভালোবাসার মানুষের এইটুকু চোখের ইশারাই আমাদের ভিতরে অনেক বেশি শক্তি সঞ্চয় করে দিতে পারে। যা হোক, পরবর্তী রাউন্ড ছিল জ্ঞানের। এই কারণে এখানে কিউকিন বাজানোর পরীক্ষা হবে। আর কিউকিনের প্রশ্ন যখন আসে তখন তো উঠে আসবে মিস্টার লিগে। মিস্টার লিগে এখানে কিছু সুর পারফর্ম করবে এবং সেই সুর ধরে ধরে অন্য দুজনকে, মানে জিকিং এবং ফেইয়ানকে পারফর্ম করতে হবে।
ফেইয়ান যেহেতু প্রিন্সেস, সে সবসময় কিন বাজাতে পারে। এবার ফোর্থ প্রিন্স জি কিংকে জিজ্ঞাসা করে চুপি চুপি যে তুমি এখনো চাইলে স্কিপ করতে পারো, তুমি কি কিউকিন বাজাতে পারো? জি কিং তখন বলে সত্যি সে কিউকিন বাজাতে পারে না। ফোর্থ প্রিন্স তখন বলে তোমার মা কিউকিন বাজানোর মাস্টার ছিল, তুমি কিভাবে কিউকিন না বাজাতে পারো? জি কিং এবার বিরক্ত হয়ে বলে মা মাস্টার ছিল মানে যে আমাকেও পারতে হবে এমন তো কোনো কথা নেই, আমার মা তো ছোটবেলাতেই মারা গিয়েছে। ফোর্থ প্রিন্স তখন আর কোনো কথা বলে না। এরপর প্রতিযোগিতা শুরু হয়। জি কিং প্রথমে কোনোভাবেই তাল মেলাতে পারছিল না, তবে জি কিং যখন চোখ বন্ধ করে তখন সে বুঝতে পারে সে কিউকিন বাজাতে পারে। মূলত মডার্ন জি কিং না পারলেও এই অ্যানসিয়েন্ট জি কিং তো পারত, তার মা তাকে ছোটবেলাতে কিউকিন বাজানো শিখিয়েছিল। সেই অনুযায়ী চোখ বন্ধ করলেই জি কিং ওই কিউকিন বাজানোর সবকিছু বুঝতে পারছিল। মিস্টার লিগে 3 রাউন্ড মিউজিক প্লে করে, আর এটা একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত ছিল। তবে জি কিং লাস্ট রাউন্ডে গিয়ে তাল মেলাতে পারে। এবার বিজয়ী ঘোষণার পালা। তখন মিস্টার লিগে বলে যে জি কিং জিতে গিয়েছে, কারণ যে 3 রাউন্ড কিউকিন বাজানো হলো তার ফার্স্ট রাউন্ডে প্রিন্সেস ফেইয়ান সঠিকভাবে তাল দিতে পেরেছিল, তবে প্রিন্সেস ফেইয়ান সেকেন্ড রাউন্ডে তাল দিয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী সেকেন্ড রাউন্ডে তাল দেয়া যাবে না, যেটা জি কিং দেয়নি। আর থার্ড রাউন্ডে জি কিং জিতে গিয়েছে। এখন যেহেতু 2 রাউন্ড জি কিং জিতেছে এবং 1 রাউন্ড প্রিন্সেস ফেইয়ান, তাই জি কিংকে সে উইনার ঘোষণা করছে। তার মানে ওভারঅল উইনার হলো জি কিং। ফোর্থ প্রিন্সের ওয়াইফ হিসেবে এখন জি কিংই থাকবে, আর প্রিন্স জিয়াংকে বর্ডারের সমস্ত এলাকা ছেড়ে দিতে হবে। এবার তো প্রিন্স জিয়াং আর ফেইয়ান দুজনেই প্রচন্ড রেগে যায়, তারা হল থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। জি কিং তখন প্রিন্স জিয়াংকে বলে বের হয়ে যাওয়ার আগে আপনি হস্তাক্ষর করে দিয়ে যান, আর কখনোই আপনি বর্ডার এলাকায় প্রবেশ করবেন না। মানে সেখানে এসে প্রিন্স জিয়াং এর থেকে লিখিত নিয়ে নেয়। সবাই তো জি কিং এর বুদ্ধিমত্তা দেখে হা হয়ে যাচ্ছিল। প্রিন্স জিয়াং বিরক্ত হয়ে সেখানে লিখিত দেয় আর তারপর বের হয়ে যায়। সবাই তখন জি কিং এর জন্য উল্লাস করে ওঠে। তবে মিস্টার লিগে যখন বের হচ্ছিল, বেইচেন তার কাছে এসে বলে আমি তো তোমাকে বলেছিলাম জি কিংকে হারিয়ে দিতে, তাহলে তুমি তাকে কেন জিতিয়ে দিলে? লিগে তখন বলে আমি শুধুমাত্র মেধার ভিত্তিতে বিচার করেছি, জি কিং ভালো বাজিয়েছে তাই তাকে উইনার ঘোষণা করেছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর বেইচেনের তো প্রচন্ড রাগ হচ্ছিল। তবে সেকেন্ড প্রিন্স তো বসে থাকার পাত্র না, সে আবার যোগ দেয় জিয়াং এর সাথে। আর এরপর দেখা যায় সেকেন্ড প্রিন্স আর জিয়াং এসে অন্য একজনের সামনে দাঁড়ায়, যেটা ছিল সেকেন্ড প্রিন্সের শ্বশুর, সাথে তার মামাও। সে এই রাজ্যের জেনারেল যে বর্ডারে গার্ড দিত। সেকেন্ড প্রিন্স তাকে ডেকে নিয়ে এসেছিল এবং তিনজনে মিলে ষড়যন্ত্র করে ফোর্থ প্রিন্স মানে বাইইউকে মেরে ফেলার। জিয়াং তার একটি শ্যাডো গ্রুপকে গোপনে নিয়ে এসেছে, যাদেরকে তিয়াংকিতে প্রবেশ করিয়েছিল সেকেন্ড প্রিন্সের শ্বশুর তার নিজের এলাকা দিয়ে। যা হোক, পরবর্তী দিন ছিল হান্টিং অনুষ্ঠান। রাজা উপস্থিত ছিল এবং মাঠের মধ্যে কিছু মুরগিকে ছেড়ে দেওয়া হয়, যাদেরকে শিকার করছিল কিছু সৈন্য এবং প্রিন্সরা মিলে। সেই অনুষ্ঠানে উপভোগ করছিল রাজা। তবে শিয়ালের চোখ মুরগির দিকে, মানে জিকিং এর চোখ ছিল ফোর্থ প্রিন্সের ছুরির দিকে। যা হোক, হঠাৎ করে তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এমন মনে হচ্ছিল একটা গ্রুপ দৌড়ে তাদের দিকে আসছে। তবে কিছু বুঝে ওঠার আগেই কিছু সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। ফোর্থ প্রিন্স দ্রুত অন্যান্য সৈন্যদের বলে রাজাকে প্রোটেক্ট করার জন্য। সবাই দ্রুত রাজাকে প্যালেসের ভিতরে নিয়ে যায়, আর ফোর্থ প্রিন্সের সৈন্যরা সেই সব শ্যাডো গ্রুপের সাথে যুদ্ধ করতে শুরু করে। ফোর্থ প্রিন্সও তাদের সাথে যুদ্ধ করছিল, তবে সে বুঝতে পেরে যায় এই সব সৈন্যরা তাকে মারার জন্য এসেছে, কারণ বারবার তারা এসে ফোর্থ প্রিন্সের উপরই আঘাত করছিল, সাথে জি কিংও যুদ্ধ করছিল। ফোর্থ প্রিন্স তখন লিগুকে বলে জি কিংকে নিয়ে প্যালেসে ফিরে যাও, আর সে একটা ঘোড়া নিয়ে ছুটতে শুরু করে, কারণ সে জানতো ওই সৈন্যরা তাকেই ফলো করবে। আর হয়ও এমনটা। এদিকে জি কিং চিন্তা করছিল ফোর্থ প্রিন্স তো মরবে, আর ও মারা গেলে আমি ওই ছুরি পাবো না, আমার এখান থেকে ফিরে যাওয়া হবে না। আর তাই সে আর একটা ঘোড়া নিয়ে ফোর্থ প্রিন্সকে ফলো করতে শুরু করে। জিয়াং দূরে দাঁড়িয়ে দেখছিল। সেকেন্ড প্রিন্স জিয়াং এর কাছে এসে বলে তোমার সৈন্যরা সফল হবে তো? জিয়াং তখন বলে আমার শ্যাডো গার্ডরা অনেক বেশি দক্ষ, আজ ফোর্থ প্রিন্স মরবেই। একটা পাহাড়ের উপরে গিয়ে ফোর্থ প্রিন্স দাঁড়িয়ে যায়। ওই সকল সৈন্যরাও তো তার পিছু পিছু এসেছিল। এখানে আবার একটা ফাইট হবে। ফোর্থ প্রিন্সের সাথে ওই সকল সৈন্যদের তুমুল একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একজন সৈন্য পেছন থেকে এসে ফোর্থ প্রিন্সকে আঘাত করতে যাচ্ছিল। তখনই জি কিং সামনে এসে দাঁড়ায়, আর সেই আঘাত লেগে যায় জি কিং এর। ফোর্থ প্রিন্স তখন জি কিংকে বলে তুমি এখানে কেন এসেছো? জি কিং তখন ফোর্থ প্রিন্সের কোমর থেকে ওই ছুরিটা নিয়ে বলে এটা নিতে।
ফোর্থ প্রিন্স তখন দ্রুত জিকিংকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়, কারণ এই সকল সৈন্যদের সামনে তাদের আর বেঁচে থাকার উপায় ছিল না। জিকিং তখন ফোর্থ প্রিন্সকে বলে আমি চললাম। এটা বলে সে ওই ছুরিটা খোলে, তবে কিছুই হয় না। তারা দুইজনে গাছের উপরে পড়ে যায়। আর এখান থেকেই সিন কাট হয়। সকালবেলা জিকিং এর জ্ঞান ফেরে, আর সে দেখতে পায় সে তো তার নিজের দুনিয়ায় ফিরে যায়নি, সে এখানেই রয়েছে। তখন জিকিং অবাক হয়ে চিন্তা করে এটা আবার কি হলো, আমি কেন ফিরে যেতে পারছি না। সে বারবার ওই ছুরিটা খুলছিল, তবে কিছুই হচ্ছিল না। জিকিং খেয়াল করে তার পাশেই ফোর্থ প্রিন্স অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে ফোর্থ প্রিন্সকে ডেকে তোলে। জেগে উঠে তারা বুঝতে পারে যে এই গাছগুলোর জন্যই তারা বেঁচে গিয়েছে। ফোর্থ প্রিন্স তখন বলে তিয়ানকের এখন ভয়ঙ্কর বিপদ, আমাদের দ্রুত ফিরে যেতে হবে। আর তারা ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। তবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং ফোর্থ প্রিন্স সেখানে একটি তাঁবু বানিয়ে নেয়। জিকিং পাশে মুরগি গ্রিল করছিল। ফোর্থ প্রিন্স তখন বলে তোমার আরো একটা ট্যালেন্ট আজ আমি দেখতে পেলাম, আমি তো জানতামই না যে তুমি মুরগি গ্রিল করতে পারো। আর তারপর জিকিং এর কাছে এসে খেতে খেতে বলে তোমাকে ধন্যবাদ, আজ তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছো। জিকিং তখন বলে আমি তোমাকে বাঁচাতে আসিনি, আমি এসেছি এই ছুরিটার জন্য। ফোর্থ প্রিন্স হেসে দিয়ে বলে তোমার জন্য কি এই ছুরিটা এতটাই দামি, কি করবে তুমি এই ছুরি দিয়ে। জিকিং তখন বলে তোমাকে বললে কি তুমি আদৌ বুঝবে, আমি আসলে এখানে বিলং করি না, আমার অন্য একটা বাড়ি আছে, অন্য একটা জগৎ আছে, তোমাকে বললে তুমি বুঝবে না, চলো ঘুমাতে যাই। ফোর্থ প্রিন্সও বলে হ্যাঁ, কালকে তো আমাদের ব্যাক করতে হবে, তাই এখন রেস্ট নেওয়া ভালো। কিন্তু ঘুমানোর সময় জিকিং ওই ছুরিটাকে ঝুলিয়ে রেখে ছুরির কাছে প্রার্থনা করছিল যেন কাল সকালের মধ্যে তাকে বাড়ি পৌঁছে দেয়। সে মনে মনে চিন্তা করছিল সে কি কোনো মন্ত্র পড়েছিল সেদিন, কিভাবে সে এই ছুরি খোলার সাথে সাথে চলে আসলো, অথচ এখন যেতে পারছে না। ফোর্থ প্রিন্স তখন বলে আচ্ছা হয়েছে, এবার ঘুমাও। জিকিং ওই ছুরিটাকে দেখতে দেখতে তার ঘুম এসে যায় আর সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জিকিং এর যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় সে এখানেই আছে। তখন সে কষ্টে ছুরির কাছে অনুরোধ করতে থাকে তাকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ফোর্থ প্রিন্স তখন উঠে বসে বলে তুমি কি ছুরির কাছে প্রার্থনা করছো। জিকিং তখন বলে এগুলো বাদ দিন, চলুন আমাদের ফিরে যাওয়ার রাস্তা দেখা যাক। দুজনে মিলে ফিরে যাওয়ার জন্য একটা ভেলা বানিয়ে নেয়, মানে লেকের মাধ্যমে তারা যাবে। ভেলায় বসে বসেও জিকিং ওই ছুরিটাকে মনোযোগ দিয়ে দেখছিল। ফোর্থ প্রিন্স তখন মনে মনে চিন্তা করে তুমি কি আইল্যান্ডে যাওয়ার জন্য এত বেশি উদগ্রীব। ফোর্থ প্রিন্স মনে করছিল জিকিং আইল্যান্ডে যাওয়ার জন্য এত কিছু করছে, এদিকে জিকিং তো চাচ্ছিল মডার্ন দুনিয়ায় ফিরে যেতে। ফোর্থ প্রিন্স জিকিংকে বলে তুমি যেহেতু ছুরিটাকে এতই পছন্দ করছো তাহলে এটা আমি তোমাকে দিয়ে দিলাম। জিকিং বলে এটা তো আপনার মায়ের দেওয়া উপহার। ফোর্থ প্রিন্স তখন বলে আমার মা যদি জানতে পারে যে এটা আমি তার ছেলের বউকে দিয়েছি, সে অবশ্যই রাগ করবে না। আর ছুরিটাকে পেয়ে জিকিং তো অনেক খুশি হয়ে যায়। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আগাতে থাকে। এদিকে সীমাজুন ফোর্থ প্রিন্সের খোঁজ করেও কোনো খোঁজ খবর পাচ্ছিল না। অন্যদিকে সেকেন্ড প্রিন্স ঘটায় আরেক কাহিনী। সে রাজাকে বলে দক্ষিণের দিকে যেদিকে তার শ্বশুর পাহারা দিত সেদিক থেকে চিঠি এসেছে তাইয়ান নামে একটি রাজ্য তাদের উপর আক্রমণ করেছে। এখন যেহেতু ফোর্থ প্রিন্স শহরে নেই এবং ফোর্থ প্রিন্স আদৌ বেঁচে আছে কিনা কেউ জানে না, তাই ফোর্থ প্রিন্সের সৈন্য নিয়ে সে নিজে কমান্ড দিয়ে যাবে যুদ্ধ করতে। এমন একটা অস্থির অবস্থা সৃষ্টি করে রাজা চিন্তা করারই সুযোগ পায় না। তবে জিকিং এর বাবা এটার প্রতিবাদ করে। সে বলে ফোর্থ প্রিন্স যেহেতু নেই তার সৈন্যরা কেন সেকেন্ড প্রিন্সের সাহায্য করবে, মানে সেকেন্ড প্রিন্সের কমান্ড মেনে চলবে, ফোর্থ প্রিন্সের আসার অপেক্ষা করা উচিত। এদিকে সেকেন্ড প্রিন্স ঝাড়ি মেরে বলে তুমি কি জানো ফোর্থ প্রিন্স আদৌ জীবিত ফিরবে, আর তাছাড়া ফোর্থ প্রিন্সের অপেক্ষা করতে করতে তিয়ানকে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাইয়ানে লাখ লাখ সৈন্য এদিকে এগিয়ে আসছে। এমন একটা আতঙ্ক অবস্থা সৃষ্টি করে রাজা তখন বাধ্য হয় সেকেন্ড প্রিন্সকে অনুমতি দিতে ফোর্থ প্রিন্সের সৈন্য তার আন্ডারে নিয়ে নিতে এবং তাকে কমান্ড দিয়ে যুদ্ধে যেতে। আর সেকেন্ড প্রিন্স তখন শয়তানের মতো একটা হাসি দেয়। এরপরই দেখা যায় ফেইয়ান তার ভাই জিয়াংকে বলছে তুমি কিভাবে পারলে ফোর্থ প্রিন্সকে মারার জন্য সৈন্য পাঠাতে। জিয়াং তখন হাসতে হাসতে বলে তুমি তো ভাগ্যবতী, গতদিন তুমি জিকিং এর কাছে হেরে গিয়েছিলে, না হলে দেখো আজই তুমি বিধবা হতে। ফেইয়ান তখন বলে আমি চাই না ফোর্থ প্রিন্সের কোনো ক্ষতি হোক, বাবা কিন্তু এখানে বিয়ের এগ্রিমেন্ট করার জন্য পাঠিয়েছিল, ফোর্থ প্রিন্সকে মারতে না। জিয়াং তখন বলে আমি বাবার প্ল্যান অনুযায়ী কাজ করছি, তুমি সাধারণ একটা কনকুবাইনের মেয়ের কাছে হেরে গিয়েছো, তুমি আবার কিভাবে জোর গলায় কথা বলো। ফেইয়ান সত্যি সত্যি ফোর্থ প্রিন্সকে পছন্দ করত আর সে চাচ্ছিল না ফোর্থ প্রিন্সের কোনো ক্ষতি হোক।
তবে জিয়াং ফেয়ানের কথায় পাত্তা না দিয়ে বলে, রেডি হও, আমাদেরকে ফিরতে হবে। এরপর আবার আমাদের বেইউ এবং জিকিংকে দেখানো হয়। বেইউ অলরেডি লিগুকে সংকেত পাঠিয়ে দিয়েছিল এবং লিগু ঘোড়া নিয়ে চলে আসে বেইউকে উদ্ধার করতে। আর এসে বেইউকে জানায় যে সেকেন্ড প্রিন্স ফোর্থ প্রিন্সের সমস্ত সৈন্যের দায়িত্ব নিয়ে নিয়েছে আর এটা রাজার আদেশ। বেইউ তখন জিকিংকে বলে, তুমি লিগুর সাথে প্যালেসে ফিরে যাও, আমার জরুরি কাজ আছে। আর সে বেরিয়ে পড়ে তার প্র্যাকটিস গ্রাউন্ডের উদ্দেশ্যে। এদিকে তাঁবুতে ঘটছিল অন্য কাহিনী। সীমাজুনের কাছে আসে সেকেন্ড প্রিন্স আর এসে বলে যে সীমাজুনকে তাকে অ্যাসিস্ট করতে হবে, মানে তার আন্ডারে যুদ্ধে যেতে হবে। তবে সীমাজুন ডিরেক্ট না করে দেয়। সীমাজুনের কাছেই ছিল এই সমস্ত সৈন্যের টাইগার ট্যালি। সেকেন্ড প্রিন্স ওই টাইগার ট্যালি সীমাজুনকে দিয়ে দিতে বলে, এটা রাজার আদেশ। তবে সীমাজুন বলে যে ফোর্থ প্রিন্স ছাড়া সে কাউকেই অ্যাসিস্ট করবে না, এতে যদি তার মরতে হয় তাহলে মরবে। সেকেন্ড প্রিন্স তখন সীমাজুনের বুকে তলোয়ার ধরে বলে, তাহলে আমি তোমার ইচ্ছাই পূরণ করব, টাইগার ট্যালি দিবে নাকি মরবে? সীমাজুন তখন বলে, তুমি বরাবরই ভীতু, তোমার শুধুমাত্র চক্রান্ত ছাড়া আর কোনো গুণ নেই। এটা শুনে সেকেন্ড প্রিন্স সীমাজুনের বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর তারপর বলে, যেহেতু তুমি মরতে চাও তাহলে মরো। এটা বলে সে সীমাজুনকে লাথি মেরে ফেলে দেয়। তবে ঠিক সেই সময় ফোর্থ প্রিন্স সেখানে চলে আসে। ফোর্থ প্রিন্সকে দেখে আতঙ্কে সেকেন্ড প্রিন্স বলে ওঠে, তুমি বেঁচে আছো? ফোর্থ প্রিন্স তখন হেসে দিয়ে বলে, কেন, তুমি ভাবতে পারোনি যে আমি বেঁচে থাকবো? সেকেন্ড প্রিন্সের গলায় অলরেডি তলোয়ার ধরা হয়েছিল। সে বলে, তুমি ভুল বুঝছো, আমাকে বাবা অনুমতি দিয়েছে, এই কারণেই আমি এখানে এসেছি। ফোর্থ প্রিন্স তখন বলে, তোমার সাহস কি করে হলো তুমি আমার লোকের গায়ে হাত দাও? তোমাকে যেহেতু বাবা অনুমতি দিয়েছে, চলো আমি বাবাকেই গিয়ে বলছি তুমি কি করেছো। সেকেন্ড প্রিন্স এটা শুনে ভয় পেয়ে যায়। অন্যদিকে লিগু যখন জিকিংকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিল, অন্ধকারে একদল সৈন্য তাদের উপর আক্রমণ করে দেয়। তারা এলোপাথারি তীর ছুড়ছিল। সেখানে মাস্ক পরা একজনকেও দেখতে পাই, যার উদ্দেশ্যই ছিল জিকিং। এই তীর ছোড়ার মধ্যে জিকিং একটা তীর ধরে ফেলে আর ওই মাস্ক পরা লোকটা যখন জিকিং এর গাড়ির মধ্যে উঁকি মারে, জিকিং তাকে ওই তীর দিয়ে আঘাত করে দেয়। তারপর ওই লোককে লাথি মেরে গাড়ির সামনে থেকে ফেলে দেয়। আবারও আসছিল আক্রমণ করতে, তবে লিগু চিৎকার করে বলে, প্রিন্সেস আপনি পালিয়ে যান। জিকিং তখন সেখান থেকে পালিয়ে যায়। তবে তখন কিছু সৈন্য ওই পড়ে যাওয়া লোকটিকে প্রিন্স বলে ডাকে। ওই লোকটি তখন বলে, ওকে ফলো করো। আর সৈন্যরা জিকিং এর পিছনে দৌড়াতে থাকে। এদিকে জঙ্গলে দৌড়াতে দৌড়াতে জিকিং একটা ফাঁদে পড়ে যায়। আর এই ফাঁদ অবশ্যই এই সকল সৈন্যরাই পেতে রেখেছিল। তবে সঠিক সময়ে সেখানে চলে আসে আমাদের গুরু। আমি তো ওকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিলাম। লিগে সেখানে চলে আসে এবং কিন বাজানোর মাধ্যমে মারামারি করছিল। ঠিক এই কারণেই লিগেকে ডেমন কিন মাস্টার বলা হয়। সে কিন বাজানোর মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, আঘাতও করতে পারে। লিগে সেখান থেকে জিকিংকে উদ্ধার করে নিয়ে যায়। আর এরপর যখন ওই লোকেরা মাস্ক খোলে, তখন আমরা দেখতে পাই এটা ছিল জিয়াং। সে তার সৈন্যদের বলে, চলো ফিরে চলো। এদিকে সেকেন্ড প্রিন্স দৌড়ে রাজার কাছে আসে। সে রাজাকে বলছিল, অবশ্যই আপনার আমার জন্য জাস্টিস এনে দিতে হবে, বেইউ আমাকে অপবাদ দিচ্ছে। সেখানে বেইউ তার সাথে সাথে এসে দাঁড়ায়। রাজা জিজ্ঞাসা করে কাহিনী কি। বেইউ তখন জানায় সেকেন্ড প্রিন্সের শ্বশুর বা মামা যেই হোক ওই জেনারেল মিথ্যা খবর দিয়েছে, কোনো সৈন্য তিয়ানকের উপর আক্রমণ করেনি। এই মিথ্যা খবরটা এইভাবে প্রচার করা হয়েছিল যাতে ফোর্থ প্রিন্সের সৈন্য সেকেন্ড প্রিন্সের আন্ডারে চলে যায়। সাথে ফোর্থ প্রিন্সকে মারার প্ল্যান তো ছিলই। বেইউ অলরেডি প্রমাণও নিয়ে এসেছিল যে কেউ তিয়ানকের উপর আক্রমণ করেনি। রাজা তো এবার বুঝতে পারে সবকিছু সাজানো নাটক ছিল। সেকেন্ড প্রিন্স তখন বলে সে এগুলো কিছুই জানে না। সে শুধু বর্ডার থেকে জেনারেলের চিঠি পেয়ে দ্রুত তিয়ানকিতে বাঁচাতে এগিয়ে এসেছিল। তার মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা ছিল না। তবে জেনারেল এমন ভুলভাল খবর দিয়ে তিয়ানকিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই কারণে রাজা রেগে গিয়ে বলে, জেনারেলকে এখনই শহরে ফিরিয়ে আনো এবং ওকে জনসমক্ষে ফাঁসি দিয়ে দাও। সেকেন্ড প্রিন্স এবার ভয় পেয়ে ওর বাবার কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে সে কিছুই জানে না। বেইউ তখন বলে, তোমার শ্বশুর তোমাকে সাহায্য করলো আর এখন বিপদে পড়ে তুমি সব দোষ তার উপরে চাপিয়ে দিলে। রাজা রেগে সৈন্যদের ডেকে সেকেন্ড প্রিন্সকেও বন্দি করে রাখতে বলে। পরবর্তী সিনে আমাদের জি কিংকে দেখানো হয়। সে বেশ আহত হয়ে পড়েছিল। ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে আহত হয়ে গিয়েছে। লিগে তার কাছে এসে তার ক্ষততে ওষুধ লাগিয়ে দেয় আর এরপর তাকে একটা ওষুধ খাইয়ে দেয়। তবে ওষুধটা খাওয়ার পরে জি কিং অনেক কষ্ট পেতে থাকে। লিগে তখন বুঝতে পেরে যায় যে জি কিং এর শরীরে মকজিন পয়জন রয়েছে। যদিও ওই পয়জন জি কিং এর কোনো ক্ষতি করেনি, তবে এখনো সেটা তার বডিতেই ছিল।
আর মকজিন পয়জন জিকিং এর বডিতে আছে এটা বুঝতে পেরে লিগে তো প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে জিকিং তো চিৎকার করছে, তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। লিগে দ্রুত জিকিংকে নিয়ে ঝর্ণার পানির নিচে দাঁড় করিয়ে দেয়, কেননা ঠান্ডা পানি পড়ার ফলে জিকিং এর কিছুটা ভালো লাগবে। একটু পর জিকিং অজ্ঞান হয়ে যায়। লিগে জিকিংকে পাশে শুইয়ে দেয় আর চিন্তা করতে থাকে জিকিংকে তাহলে আইসল্যান্ডার। এদিকে সেকেন্ড প্রিন্সের শ্বশুরকে খাঁচায় করে শহরে ফিরিয়ে আনা হয়। শহরের মানুষজন তাকে গালাগালি করছিল। আর সেদিনই জনসম্মুখে সেকেন্ড প্রিন্সের শ্বশুরকে ফাঁসি দেওয়া হয়। আর এরপরে আমরা রানী এবং জিনসিকে কান্নাকাটি করতে দেখি। জিনসি বলছিল তার বাবা অনেক বড় অন্যায় করেছে, যে কারণে তার বাবার মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু তার বাবার ফ্যামিলির আরো যত মানুষ আছে তারা তো কোনো দোষ করেনি। আসলে রাজা জিনসিদের পুরো ফ্যামিলি ধরে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। আর জিনসির ফ্যামিলির মধ্যে অবশ্যই রানী আর জিনসিও পড়ে। রানী তো ছিল জিনসির ফুপু। এর মধ্যে সেখানে ফোর্থ প্রিন্স আসে। জিনসি আর রানী তখন ফোর্থ প্রিন্সের হাতে পায়ে ধরেও মাফ চাইতে থাকে। ফোর্থ প্রিন্স তখন বলে জিকিংকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। যদি জিকিং এর কিছু হয় তাহলে তোমরাও ওর সাথে মরার জন্য প্রস্তুত হও। এটা বলে ভিতরে চলে যায়। ভিতরে এসে প্রথমেই তো রাজাকে গ্রিটিং করে, আর তারপর বলে জিলিং রাজ্যের প্রিন্স জিকিংকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এটা তো তিয়ানকির জন্য অপমান। তিয়ানকির ফোর্থ প্রিন্সের ওয়াইফ সে। রাজা তখন বলে প্রিন্সেস ফেইয়ান তো জিকিং এর কাছে হেরেছিল, এই কারণে হয়তো রাগ করে তারা এমনটা করেছে। বেইউ রাজাকে জানায় সে এবার জিলিং এর উপর আক্রমণ করবে। তার 1,00,000 সৈন্য নিয়ে সে জিলিং এর দিকে আগাচ্ছে। রাজা কি এই যুদ্ধের অনুমতি দিবে কিনা? রাজা তখন এক চান্সে অনুমতি দিয়ে দেয়। আর তারপর বেইচানের কথা বলে। বেইচানের শ্বশুর মৃত্যুর আগেও সব দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। আর এখন জেনারেল যেহেতু সব দোষ নিজের কাঁধে নিয়েছে, বেইচেনকে কোনো দোষ দেয়নি, তাই বেইচেনকে তো ছেড়ে দিতে হবে। এই ব্যাপারে বেইউ কি বলে? বেইউ তখন বলে বেইচেন আমার নিজের ভাই, তার প্রতি তো আমার কোনো ঘৃণা নেই। সে যদি দোষ না করে তাহলে তাকে মুক্ত করে দিন। তবে আমি চাচ্ছিলাম বেইচেনকে আমার সাথে নিয়ে যেতে, মানে জিলিং এ যে যুদ্ধ করবে সেখানে। বেইচেন সবসময় চায় কমান্ড দিতে, এতে করে বেইচেনের একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে। রাজা তখন খুশি মনে হ্যাঁ করে দেয়। আবারও জিকিংকে দেখানো হয়। জিকিং এর যখন জ্ঞান ফেরে সে তো একটা গুহার মধ্যে ছিল। আর জিকিং উঠে বসলে তার পেছনেই ছিল লিগে। লিগে জিকিংকে বলে তুমি উঠে গিয়েছো। জিকিং অবাক হয়ে বলে আপনি আমাকে কেন কিডন্যাপ করেছেন? লিগে তখন বলে আমি তোমাকে কিডন্যাপ করিনি, আমি তোমাকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছি। আর আমি তোমার মধ্যে যে ট্যালেন্ট দেখেছি সেই ট্যালেন্ট আমি বহুদিন ধরে খুঁজছিলাম। আমি তোমাকে আমার স্টুডেন্ট হিসেবে নিতে চাই, তোমাকে কিউকিন বাজানো শেখাতে চাই। জিকিং তখন বলে আমি ইন্টারেস্টেড না, আমি এখনই বাড়ি ফিরতে চাই। আর সে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই লিগে কিউকিন বাজাতে শুরু করে। আর ওই কিউকিনের শব্দ শুনে জিকিং এর মাথার মধ্যে কিছু একটা হচ্ছিল। জিকিং বুঝতে পেরে যায় লিগে তার কিউকিন বাজানোর মাধ্যমে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। সে তখন এগিয়ে এসে বলে তুমি কিউকিন বাজানোর মাধ্যমে আর কি কি পারো? লিগে তখন বলে আমি সত্যি চাই তুমি আমার স্টুডেন্ট হও। একজন মিউজিশিয়ান কখনোই তার সৃষ্টি হারিয়ে যেতে দিতে চায় না। লিগে হঠাৎ করে কিছুটা অসুস্থ বোধ করছিল। আর তারপর সে জিকিংকে বলে আমি কিছুদিন পরেই হয়তো মারা যাব, আর আমি চাই না আমার শিল্প ধ্বংস হয়ে যাক। এই কারণে আমি তোমাকে আমার সমস্ত শিক্ষা শিখিয়ে দিতে চাই। জিকিং এবার একটু নরম হয় এবং আস্তে আস্তে লিগের পাশে এসে বসে। লিগে বলে আসো আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। জিকিং তখন বলে আমার একটা শর্ত আছে, আমি এক একটা মিউজিক শিখবো এবং তুমি আমার এক একটা প্রশ্নের উত্তর দিবে। লিগে তখন জিকিং এর শর্তে রাজি হয়ে যায়। এরপর লিগে জিকিংকে কিউকিন বাজিয়ে দেখায়। লিগে কিউকিনের মিউজিকের মাধ্যমে পাথরে আঘাত করে পাথর ফাটিয়ে দিচ্ছিল। এটা দেখে জিকিং তো অবাক হয়ে যায় এবং কিউকিন বাজানোর প্রতি অনেকটা ইন্টারেস্টেড হয়ে পড়ে। আর এভাবেই লিগে জিকিংকে কিউকিন বাজানো শেখাতে থাকে। সে জিকিং এর থেকে 1 মাসের সময় নিয়ে নিয়েছিল। একটা মিউজিক শেখানো শেষে লিগে জিকিংকে জিজ্ঞাসা করে তোমার কি এটা চেনা চেনা লাগছে? জিকিং তখন বলে হ্যাঁ, আমি আমার মাকে এটা বাজাতে শুনেছি। লিগে তখন বলে তোমার মা আমার মাস্টার ছিল, এই কারণে আমি তোমাকে একটা কিউকিন গিফট করব। ওটা ছিল তোমার মায়ের, আর আমি আসল মালিককে সেটা ফিরিয়ে দিচ্ছি। জিকিং তো এটা শুনে অবাক হয়ে যায়। লিগে তার মায়ের স্টুডেন্ট ছিল, আর এখন সে লিগের স্টুডেন্ট। এরপরে দেখা যায় বেইচেন ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল। আর সে হাঁটতে হাঁটতে একটা গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে লিগে আসে তার সাথে দেখা করতে। বেইচেন লিগেকে বলে জিকিংকে তার হাতে দিয়ে দেওয়ার জন্য। লিগে তখন বলে সে জিকিংকে দেবে না। জিকিংকে সে কিডন্যাপ করেছে তার নিজের কাজের জন্য। জিকিং এখন তার বার্গেনিং চিপ।
বেইচেন অবাক হয়ে বলে, তুমি তো জিকিংকে আমার জন্যই কিডন্যাপ করেছো। আমি জিকিংকে হাতে রেখে বেইউকে ব্ল্যাকমেল করতে চাই। লিগে তখন বলে, তুমি বললেই তো আমি তোমার কথা মতো কাজ করব না। আমি তোমাকে ক্রাউন প্রিন্স হতে সাহায্য করব বলেছি, কিন্তু সব সময় তোমার কথা মতো চলবে এটা তো বলিনি। বেইচেন এবার অবাক হয়ে বলে, তুমি কে, সত্যি করে বলো তো। লিগে এবার বলে, আমি দংলিনের ক্রাউন প্রিন্স ইয়ান। এখন থেকে এই প্ল্যানে আমি যা বলবো সেটাই হবে। বেইচেনের তো কিছুই করার থাকে না। লিগে দেমাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তবে এই পুরো ঘটনায় লিগু শুনতে পায়, কারণ সে বেইচেনকে ফলো করতে করতে এখানে চলে এসেছিল। লিগু গিয়ে বেইউকে এসব কিছু জানালে বেইউ তখন বলে, বেইচেনকে 20,000 সৈন্য দিয়ে জিলিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাও। আর বেইচেনকে যখন যুদ্ধ করতে পাঠানো হয়, সে তো যুদ্ধ করতে পারেই না, উল্টে হেরে যাচ্ছে দেখে সমস্ত সৈন্যদের মাঠে ফেলে রেখে সে সেখান থেকে পালিয়ে আসে। এরপর লিগে জিকিংকে বলে দেয় যে সে জিকিং এর শরীরে মগজেন পয়জনের ট্রেস পেয়েছে। জিকিং তো অবাক হয়ে যায় এটা শুনে। লিগে জানায় মগজেন পয়জন যার শরীরে থাকে 2 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়, আর এটার কোনো অ্যান্টিডোটও নেই। অথচ জিকিং এটাকে সহ্য করতে পারছে, কারণ সে আইসল্যান্ডার। জিকিং অবাক হয়ে বলে, আইসল্যান্ডার আবার কারা? লিগে এবার জিকিংকে একটা গল্প বলে। প্রায় 20 বছর আগে দূরের এক আইসল্যান্ডে একটি জাতি ছিল। তাদের মধ্যে বিশেষ ক্ষমতা ছিল, তারা পয়জন হজম করতে পারত। এই কারণে তারা সাধারণ মানুষের কাছাকাছি খুব বেশি আসতো না। নিজেরা নিজেরা আলাদা আইল্যান্ডে বসবাস করত। তবে হঠাৎ একদিন কি হয়, সেই সকল মানুষরা নানজিউ রাজ্যের উপর আক্রমণ করে দেয় এবং সেখানে বেশ অনেক মানুষকে তারা মেরে ফেলেছে। এই কারণে নানজিউ রাজা আইল্যান্ডের মানুষদের উপর অনেকটা রেগে যায় এবং সে ওই মানুষদের ধরে ধরে মারতে থাকে। তবে হুট করে কি হয়, সমস্ত আইসল্যান্ডাররা উধাও হয়ে যায়। এমনকি এমন মনে হচ্ছিল যে ওই আইসল্যান্ডটা পৃথিবী থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। কেউ আর আইসল্যান্ডার বা আইসল্যান্ড কোনো কিছুরই খোঁজ পায় না। তবে সে জানতো না যে জিকিং এর মা আইসল্যান্ডার। জিকিংকে দেখার পর জানতে পেরেছে। জিকিং এটা শুনে অবাক হয়ে যায়। একদল মানুষ যারা সম্পূর্ণ আলাদাভাবে বসবাস করত, হুট করে তাদের এমন কি হলো যে তারা নানজিওর উপর আক্রমণ করে দিল। নিশ্চয়ই তাদেরকে কোনো কিছু দ্বারা প্রভাবিত করা হয়েছিল। লিগে জিকিংকে বলে, আগামীকাল তুমি নতুন একটা সুর শিখো, আমি তোমাকে আরো একটা সিক্রেট বলবো। রাতের বেলা জিকিং যখন ঘুমাচ্ছিল তখন সে তার মাকে স্বপ্ন দেখে। জিকিং এর মা জিকিংকে লিউশাং নামে একটি মিউজিকের কথা বলছিল। ছোট্ট জিকিং জিজ্ঞাসা করে, মা তুমি সারাদিন এই মিউজিকটা কেন বাজাও? ওর মা তখন বলে, এই মিউজিকের মাধ্যমে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। এরপর সে আরো একটা ঘটনা দেখে। ছোট্ট জিকিং এর মা ছোট্ট জিকিংকে বলছিল, তোমার এই মুখের ছাপটা কেউ যেন দেখতে না পায়, এটা সারা জীবন সবার থেকে লুকিয়ে রাখবে। আর এরপরে জিকিং এর ঘুম ভেঙে যায়। তখন সে উঠে চিন্তা করতে থাকে তার মুখে কি সত্যি কোনো ছাপ আছে কিনা। সে পানির কাছে যায় এবং নিজের মুখ থেকে চামড়ার মতো কিছু একটা টেনে তোলে, আর দেখতে পায় সেখানে ওই ধরনের চিহ্ন আছে যেটা আইসল্যান্ডারদের থাকে। তার মানে জিকিং সত্যি আইসল্যান্ডার। এই মডার্ন জিকিং তখন চিন্তা করতে থাকে, তাহলে কি আমি আয়ারল্যান্ডের এই রহস্য উদ্ঘাটন করলে ফিরে যেতে পারবো? এবার আমাদের বেইউকে দেখানো হয়। তার কাছে জিয়াং চিঠি পাঠিয়েছে শান্তি চুক্তির। তবে সমস্ত সৈন্যরা আশঙ্কা করছিল যে এটা শান্তি চুক্তির চিঠি না। বেইউ তখন তার একজন সৈন্যকে বলে 80,000 সৈন্য নিয়ে তিয়ানকির দক্ষিণের গেটে চলে যেতে, যে দিকটায় দংলিং রাজ্যের অবস্থান, আর সে একাই যাবে জিয়াং এর সাথে দেখা করতে। বেইউ এর কথা মতো সৈন্যরা বেরিয়ে পড়ে দক্ষিণের গেটের উদ্দেশ্যে, আর বেইউ চলে যায় জিয়াং এর সাথে দেখা করতে। জিয়াং তাকে জিলিং রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপর ডেকেছিল। প্রথমে তো জিয়াং বসে বসে সেখানে ড্রিঙ্ক করছে। বেইউ সেখানে এসে বলে, ভালো হবে তুমি যদি কোনো ঝামেলা ছাড়াই আত্মসমর্পণ করো। জিয়াং তখন বলে, আচ্ছা তাই নাকি, দেখি তুমি আমাকে কিভাবে ধরে নিয়ে যাও। আর সেখানে বেইউ এবং জিয়ানের তুমুল একটা ফাইট লেগে যায়। প্রথমে বেইউ জিয়াং এর তলোয়ার ভেঙে দেয়। এরপর জিয়াং নিজের আঙুলের মধ্যে লোহার টাইপ নখ লাগিয়ে নিয়ে চলে আসে, আর সেটা দিয়ে বেইউকে একটা আঁচড়ও কেটে ফেলে। তবে বেইউর সাথে পারা তো অত সহজ না, সে জিয়াংকে হারিয়ে দেয়। এরই মধ্যে লিগু এবং জিয়াং এর পক্ষে সৈন্যরাও চলে আসে। বেইউ লিগুকে বলে, জিয়াংকে বন্দি করো। এদিকে যার জন্য এত যুদ্ধ, সেই জিকিং আরামসে কিউকিন বাজানো শিখছে। সে নতুন একটা মিউজিক বাজানো শিখেছে। আর তারপর লিগেকে বলে, তুমি না আমাকে বলেছিলে আজ তুমি আমাকে একটা সিক্রেট বলবে। লিগে তখন বলে, এখনই বলছি। আমি আসলে কিউকিন মাস্টার লিগে না, আমি দংলিনের ক্রাউন প্রিন্স ইয়ান। আর এখানে আমি এসেছি আমার একটা উদ্দেশ্য নিয়ে। আসলে দংলিনের কোনো প্রিন্সই বেশি দিন বেঁচে থাকে না, তারা খুব ইয়ং বয়সে মারা যায়। আর আমিও হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাব, যে কারণে দংলিন নিয়ন্ত্রিত হয় কুইন দ্বারা।
এরই মধ্যে একজন মেয়েট দৌড়ে এসে জানায় যে তারা যে অ্যাটাক করেছিল সেই অ্যাটাকে তারা হেরে গিয়েছে। অ্যাটাকের কথা শুনে জিকিং অবাক হয়ে বলে, কার বিরুদ্ধে অ্যাটাক করেছিলে? আর জিকিং বুঝতে পেরে যায় যে বেইউর বিরুদ্ধে সে অ্যাটাক করেছিল। লিগে তখন বলে, বেইউ তো আমার শত্রু না, আমার শত্রু হচ্ছে তিয়ানকি। আমি তিয়ানকির বিরুদ্ধে অ্যাটাক করেছিলাম। এখন যদি তুমি আমাকে ঘৃণা করতে চাও, ঘৃণা করতে পারো। জিকিং তখন বলে, আমি তোমাকে ঘৃণা করছি না, তবে কি হবে এসব করে? তুমি তার মানে তিয়ানকিতে কিউকিন বাজানোর উদ্দেশ্যে যাওনি, গিয়েছিলে স্পাই হয়ে, আর আমাকে এখানে রেখেছো যাতে তুমি বেইউকে ব্ল্যাকমেল করতে পারো। জিকিং এর কাছে এবার পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যায়। আর ওই অবস্থায় লিগে জিকিংকে বলে যে বেইউ তোমাকে ব্যবহার করছে, তুমি আইসল্যান্ডার, এই কারণে সে তোমাকে চয়েস করেছে। সে কখনোই তোমাকে ভালোবাসেনি, আর তার লিগ্যাল ওয়াইফও তোমাকে বানাবে না। যদিও জিকিং এর এসবে কিছু যায় আসে না। তবে তখনই লিগে অসুস্থ হয়ে যায়। জিকিং দৌড়ে গিয়ে লিগেকে ধরে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। লিগে তখন বলে ঠিক আছে। জিকিং তখন বলে, তুমি ভুল করেছো, একটা মেয়েকে ব্যবহার করেছো তোমার উদ্দেশ্য সফল করার জন্য, এটা তো সম্মানের না। লিগে তখন বলে, একজন মৃত্যু পথযাত্রীর কাছে কিসের সম্মান? তবে তোমার জন্য এখনো আমার কষ্ট হচ্ছে। জিকিং তখন বলে, যদি কষ্ট হয়েই থাকে তাহলে আমাকে ছেড়ে দাও। লিগে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ আমি তোমাকে এখন মুক্ত করে দিব। তখনই সেখানে একটা মেয়ে এসে দাঁড়ায়। ও ছিল লিগের ছোট বোন, ডংলিন রাজ্যের প্রিন্সেস। লিগে ওর বোনকে বলে জিকিংকে বর্ডারে ছেড়ে আসতে। সেখানে বেইউ জিকিং এর জন্য অপেক্ষা করছে। জিকিং তখন লিগের থেকে বিদায় নিয়ে প্রিন্সেসের সাথে চলে যায়। তবে তারা যখন একটা পাহাড়ের মধ্যে দিয়ে আসছিল, হঠাৎ জিকিং ওই প্রিন্সেসকে দাঁড় করায় আর তারপর বলে, এত টাইম নষ্ট করার কি আছে, এখনই করো। জিকিং আসলে বুঝতে পেরেছিল এই প্রিন্সেস তাকে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে না, বরং কোথাও বন্দি করতে নিয়ে যাচ্ছে। ওই প্রিন্সেস তখন বলে, তুমি খুবই চালাক। আর এরপরেই দেখা যায় ওই প্রিন্সেস জিকিংকে বন্দি করে প্রচুর টর্চার করছে। জিকিং যেহেতু তার আঙুল দিয়ে কিউকিন বাজায়, ওই প্রিন্সেস বলছিল, তুমি কিউকিন বাজিয়ে আমার ভাইকে সিডিউস করেছো তাই না, আমি তোমার আঙুলগুলো ভেঙে দিব। জিকিং এর আঙুলগুলো ওরা ভেঙে দিচ্ছিল। তখনই একজন মেইড এসে খবর দেয় যে যুদ্ধে তারা হেরে গিয়েছে এবং বেইউ জানিয়েছে যে জিকিংকে যদি ফেরত দেয়া না হয় তাহলে সে পুরো দংলিন ধূলিসাৎ করে দিবে। এটা শুনে প্রিন্সেস রেগে গিয়ে বলে, ও এসে এখানে ওর বউয়ের লাশ পাবে। সে জিকিংকে মেরে ফেলতে চাচ্ছিল। তবে তখনই সেখানে লিগে চলে আসে। আর সে তার বোনকে ঝাড়ি মেরে বলে, তোমাকে ভরসা করে আমি পাঠিয়েছিলাম জিকিংকে পৌঁছে দিতে, তুমি তার এই প্রতিদান দিলে। প্রিন্সেস তখন বলে, আমি তো ভেবেছিলাম তুমি শহরে ফিরে গিয়েছো, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি জিকিংকে মেরে ওর বডি বেইউকে উপহার দিব। লিগে তখন বলে সে জিকিংকে মারতে দিবে না। এটা নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটা তর্ক হয়ে যায়। তবে লিগে তো তার কথায় অনড়। সে তার বোনকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয় আর জিকিংকে দ্রুত মুক্ত করে। জিকিং লিগের উপর অনেক রাগ দেখাচ্ছিল। লিগে তখন বলে সে খুবই দুঃখিত, তার উচিত হয়নি তার বোনের সাথে জিকিংকে পাঠানো। জোর করে সে জিকিং এর হাতে ওষুধ লাগিয়ে দেয়। তবে ওষুধটা লাগানোর সাথে সাথে জিকিং এর যন্ত্রণা কমে যায়। জিকিং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ওষুধ লাগালে? লিগে তখন বলে, এটা সে নিজে আবিষ্কার করেছে। যেহেতু সে সবসময় অসুস্থ আর দুর্বল, তাই সে ওষুধ নিয়ে পড়াশোনা করে, আর এই ওষুধটা ক্ষত সারানোর জন্য সে নিজে তৈরি করেছে। জিকিং এবার একটু শান্ত হয়। লিগে বলে সে এবার নিজে জিকিংকে পৌঁছে দিতে যাবে। সাথে সে জিকিংকে একটা বই এবং একটা ওষুধের কৌটো উপহার দেয়। এই বইতে লিউশাং নামে সেই মিউজিকের সমস্ত ধাপ দেয়া আছে। লিগে জিকিংকে বলে, মাস্টার চাই তো আমি লিউশাং এর 10 ধাপ পর্যন্ত প্র্যাকটিস করি, কিন্তু আমার সেটা সুযোগ হয়নি। আমি চাইবো তুমি সেই 10 ধাপ পর্যন্ত প্র্যাকটিস করো। সবকিছু বইয়ে দেয়া আছে, তুমি আমাকে কথা দাও তুমি অবশ্যই শিখবে। জিকিং তখন লিগেকে ধন্যবাদ জানায়। এরপর আর কি করার, লিগে জিকিংকে নিয়ে বর্ডারের দিকে আসতে থাকে। জিকিং লিগেকে বলে, তুমি খুব ভালো করে জানো আমার সাথে গেলে তোমার বিপদ হতে পারে, তারপরেও তুমি কেন আসছো? লিগে তখন বলে, তুমি আমার স্টুডেন্ট, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। কথা বলতে বলতে তারা গেটের কাছে চলে আসে। জিকিং তখন লিগেকে বলে, তুমি এখান থেকে ফিরে যাও। লিগে বলে, তাহলে তো তোমার উপর দোষ পড়বে। জিকিং বলে, তুমি আমার টিচার, এখন তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তোমার জীবন বাঁচানো আমার কর্তব্য। লিগে তখন মুস্কি হেসে সেখান থেকে চলে যায়। উপর থেকে গার্ডরা বলছিল তাকে কি তাড়া করব। বেইউ তখন বলে, না, সে দেখো না ইঁদুরের মতো পালাচ্ছে। বেইউ তো জিকিংকে দেখে খুশি হয়ে গিয়েছিল। সে দ্রুত গেটের নিচে নেমে আসে। তবে নেমে আসতেই জিকিং বলে, আপনি লিগেকে তাড়া করবেন না, তাকে ছেড়ে দিন। বেইউ এটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে তখন জিকিংকে বলে, তুমি ডংলিন রাজ্যে এত ভালো আছো জানলে আমি তোমাকে বাঁচাতে আসতাম না। এটা বলে বেইউ রেগে সেখান থেকে চলে যায়।
লিগু তখন জিকিংকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপর তাঁবুতে ফিরে এসে বেইউ তো প্রচন্ড রাগে ফুঁসছিল। জিকিং ডিরেক্ট তাঁবুতে ঢোকে এবং বেইউকে বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আইসল্যান্ডার বলে কি আপনি আমাকে চয়েস করেছেন যাতে আমার আইডেন্টিটি ব্যবহার করতে পারেন? লিগি আমাকে বলেছে আপনি আমাকে ব্যবহার করছেন, আর আমি ব্যবহৃত হতে পছন্দ করি না। আমাকে সত্যি সত্যি বলুন। এখন বেইউ সবকিছু স্বীকার করে নেয়। সে জানতো জিকিং আইসল্যান্ডার, আর এই কারণেই তাকে চয়েস করেছে এবং ইনভেস্টিগেশন করছিল আইসল্যান্ডে কি ঘটেছিল এবং আইসল্যান্ডাররা সবাই কোথায়। আর জিকিং আইসল্যান্ডার এটা নানছিউ রাজা জানতে পারলে জিকিংকে তুলে নিয়ে যাবে, তাই সে জিকিংকে নিজের পাশে রেখেছিল জিকিং এর সেফটির জন্য। জিকিং তখন উপহাসের হাসি দিয়ে বলে, এমনটাই আশা করেছিলাম। আর এরপর সে বেইউকে বলে, ঠিক আছে, আপনি যেটা চান সেটাই হবে। এখন থেকে আমি আপনাকে সাহায্য করব। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। আর ভয় নেই, আমি লয়াল থাকব। আর এরপর বেইউয়ের দেওয়া ছুরিটা বেইউকে ফেরত দিয়ে বলে, এটা রাখার যোগ্য আমি না। আপনার মায়ের উপহার আপনার নিজের কাছেই রাখুন। বেইউয়ের এই সবকিছু শুনে অনেকটা খারাপ লাগে, তবে সে কোনো কথাই বলে না। রাতের বেলা জিকিং নিজের ঘরে পায়চারি করছিল আর চিন্তা করছিল সে যদি আইসল্যান্ডার হয় তাহলে তার মতো বাকি আইসল্যান্ডার গুলো কোথায়। তখনই হং তার ঘরে কিছু উপহার নিয়ে আসে। জিকিং তখন বলে এসব উপহারের তার প্রয়োজন নেই। হং জিকিংকে বলে, আপনি প্রিন্সের উপর রাগ করবেন না। আপনাকে যখন পাওয়া যাচ্ছিল না প্রিন্স তো না খাওয়া বাদ দিয়ে দিয়েছিল। সে আপনার জন্য জিলিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে আপনাকে সত্যি খুব ভালোবাসে। জিকিং তখন ঝাড়ি মেরে বলে, তুমি এখান থেকে যাও। হং তখন সেখান থেকে চলে যায়। জিকিং তখন মনে মনে ভাবতে থাকে, আমি কি প্রিন্সকে একটু বেশি কথা বলে ফেলেছি? সে তো অনেকবার আমার জীবন বাঁচিয়েছে। আর এটা ভেবে ও চলে যায় বেইউর ঘরে। বেইউ জিকিংকে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু প্রয়োজন? জিকিং তখন এগিয়ে এসে বলে, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আমার আপনাকে অত কঠোর কথা বলা উচিত হয়নি। আর তারপর টেবিলের উপর থেকে ছুরিটা নিয়ে বলে, আপনি যেহেতু এত ভালোবেসে আমাকে এটা দিয়েছেন, আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি। ফোর্থ প্রিন্সের রাগ তো এক মুহূর্তে গলে যায়। সে জিকিং এর কাছে এসে ওর হাত ধরে বলে, তুমি কি হাতে অনেক ব্যথা পেয়েছো? লিগে কি তোমার উপর অত্যাচার করেছে? জিকিং তখন বলে, প্রিন্সেস অত্যাচার করেছে আর লিগে তাকে বাঁচিয়েছে। আর এখানে দুইজনের আবারও ভাব হয়ে যায়। বেইউ এখানে জিকিংকে একটি আংটি পরিয়ে দেয়। তারপর বলে, এই আংটিটা দেখা মানে আমাকে দেখা। জিকিং তো অবাক হয়ে যায়, কেননা এই আংটির মাধ্যমে জিকিং বেইউয়ের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে। মোট কথা, বেইউ জিকিংকে তার সেনাবাহিনী কন্ট্রোল করার অংশীদার বানিয়ে নিল। জিকিং তখন বেইউকে ধন্যবাদ জানায় এবং বলে সে এটার মর্যাদা রাখবে, আর তারপর সেখান থেকে ফিরে যায়। তোমরা যারা এই পর্যন্ত ড্রামাটি দেখেছো, নিশ্চয়ই তারা এই ড্রামাটি অনেক পছন্দ করেছো আর আমাকে অনেক ভালোবাসো। আমি খুবই দুঃখিত যে আমার এতদিন লেট হয়েছে ভিডিও দিতে। এখন লেট হওয়ার কারণটা বলছি। দুঃখের বিষয় হচ্ছে এই ড্রামাটা অনগোয়িং চলছে, প্রত্যেকদিন একটা পার্ট করে রিলিজ হয়, যে কারণে আমাকে একটা একটা পার্টের জন্য অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই ড্রামার ফাঁকে ফাঁকে আমি নতুন আরেকটি ড্রামা এক্সপ্লেন করব। সম্ভবত মেলোডি অফ গোল্ডেন এজ এক্সপ্লেন করতে পারি। আশা করছি তোমরা আমার পাশেই থাকবে। তো চলো আবার ড্রামা কন্টিনিউ করা যাক। পরদিন সকালবেলা জিকিং আর বেইউ আসে ফেইয়ানের সাথে দেখা করতে। ফেইয়ানের ভাইকে যেহেতু বেইউ বন্দি করে রেখেছিল, এবার ফেইয়ান নিজেই এসেছে শান্তি চুক্তি করতে। তবে বেইউ নিজে না গিয়ে জিকিংকে পাঠায় দেখা করার জন্য। ফেইয়ান তো জানতো বেইউ আসবে। সে যখন বুঝতে পারে কেউ আসছে, সে খুবই স্টাইল করে পেছনে তাকায়, কিন্তু তাকিয়ে হতাশ হয়ে দেখতে পায় জিকিং এসেছে। ফেইয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি কেন এসেছো? এখানে তো বেইউয়ের আসার কথা ছিল। জিকিং তখন বলে, তুমি শান্তি চুক্তি করতে এসেছো এবং তিয়ানকি থেকে একজন প্রতিনিধি তোমার সাথে দেখা করতে আসার কথা, আর আমি এসেছি তিয়ানকির প্রতিনিধি হয়ে। ফেইয়ান তখন উপহাস করে বলে, তুমি একটা মেয়ে মানুষ, তোমার সাথে কি শান্তি চুক্তি করব? জিকিং তখন বলে, তুমি কি তাহলে ছেলে নাকি? তুমিও তো মেয়ে। ফেইয়ানের তো জিকিং এর কথায় খুবই রাগ হচ্ছিল। সে তখন জিকিংকে বলে, তুমি একটা কনকুবাইনের মেয়ে। ফোর্থ প্রিন্সের এমন আক্কেল কিভাবে হলো, সে একজন কনকুবাইনের মেয়েকে এখানে পাঠালো? আমি একজন কনকুবাইনের মেয়ের সাথে শান্তি চুক্তি করতে রাজি না। জিকিং তখন বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে এরপর যা হবে সেটার দায় তোমার থাকবে। ফেইয়ান না পারছিল জিকিংকে সহ্য করতে, না পারছিল কিছু বলতে। জিকিং ফোর্থ প্রিন্সের দেয়া আংটিটি দেখিয়ে বলে, এই আংটিটি দেখা মানে ফোর্থ প্রিন্সকে দেখা। আসলে সবাই জানতো এই আংটিটা একরকম ফোর্থ প্রিন্সের সিল, মানে এই আংটির মাধ্যমে ফোর্থ প্রিন্সের হয়ে আদেশ দেওয়া যাবে।
ফেয়ান তখন বাধ্য হয়ে জিকিং এর সাথে কথা বলতে রাজি হয়। ফেয়ান নিজের কিছু দাবি তুলে ধরে। জিকিং তখন ফেয়ানের দাবিকে পাত্তাই দেয় না। সে নিজেই 3টি শর্ত দেয়। তার প্রথম শর্ত হচ্ছে তারা কখনোই তিয়ানকিতে প্রবেশ করতে পারবে না। তাদেরকে অন্য কিছু জেলার কথা বলে সেদিকে গিয়ে ব্যবসা করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ফেয়ানের বাবাকে জনসমক্ষে মাফ চাইতে হবে। এবং তৃতীয় শর্ত যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 20,000 ঘোড়া দিতে হবে। ফেয়ান তো জিকিং এর কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে জিকিংকে বলে, তোমার এমন ধরনের ডিমান্ড করার সাহস কোথা থেকে এলো? জিকিং তখন বলে, তোমার যদি চুক্তি করার যোগ্যতা না থাকে তাহলে তুমি চুক্তি করতে কেন এসেছো? সে উঠে চলে যাচ্ছিল। ফেয়ান চিৎকার করে বলে, তুমি যদি এই দরজার বাইরে যাও তাহলে কিন্তু তুল কালাম ঘটে যাবে, আর তার জন্য তুমি দায়ী থাকবে। তবে জিকিং মডার্ন যুগের মেয়ে। সে জানে কিভাবে নিউ মার্কেটে শপিং করতে হবে। দাম বলে দোকান থেকে বের হয়ে যেতে গেলে দোকানদার ঠিকই তাকে পেছন থেকে ডাক দিবে। আর হয়ও ঠিক তেমনটা। ফেয়ান পেছন থেকে ডাক দিয়ে বলে, আমি রাজি। জিকিং তখন আবার ঘুরে ভিতরে চলে আসে। ফেয়ান সেখানে সমস্ত শর্ত লিপিবদ্ধ করে, সাথে তার সাইন এবং সিলমোহরও দিয়ে দেয়। মানে চুক্তি কমপ্লিট। জিকিং গর্বের সাথে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। ফেয়ান তখন ডেকে বলে, তোমার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের মেয়েকে ফোর্থ প্রিন্স কখনোই ভালোবাসতে পারে না। এটা মানতেই হবে যে তুমি বুদ্ধিমতী, আর এই কারণে ফোর্থ প্রিন্স তোমাকে ইউজ করছে। জিকিং তখন হেসে দিয়ে বলে, তাহলে তো তুমি ইউজলেস। ফোর্থ প্রিন্স তোমাকে ইউজ করতেও চায় না। এটা শুনেই ফেয়ান ছুরি নিয়ে তেড়ে আসে জিকিংকে মারতে। জিকিং শান্তভাবেই বলে, আরো একবার ভেবে নাও। আমাকে যদি তুমি এখানে কিছু করো, ফোর্থ প্রিন্স তোমাকে কখনোই জিলিং রাজ্যে ফিরে যেতে দেবে না। তোমার সারা জীবন এখানেই কারাগারে পচে মরতে হবে। ফেয়ান এবার থেমে যায়। তারপর জিকিংকে বলে, আমি তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই। বারে তুমি আর এক ছেলের সাথে রাত কাটিয়ে এসেছো, এরপরেও কি ফোর্থ প্রিন্স তোমাকে টাচ করে? জিকিং তখন উপহাসের সুরে বলে, ফোর্থ প্রিন্স আমাকে টাচ করুক বা না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তারপর সেখান থেকে বের হয়ে আসে। ফোর্থ প্রিন্স ওই চুক্তিপত্র দেখে অনেক খুশি হয়। সে জিকিংকে বলে, আমি এমনটাই আশা করেছিলাম। তুমি আমার মান রেখেছ। তবে তখনই সেখানে একটি গাড়ি আসে এবং গাড়ির ভিতর থেকে ন্যাকা একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে ফোর্থ প্রিন্সের হাত ধরে। সে ফোর্থ প্রিন্সের সাথে একটু ঢলাঢলি করছিল, কেননা প্রত্যেকটা ছেলের জীবনেই এমন একটা মেয়ে থাকে, হয় কাজিন না হয় বেস্ট ফ্রেন্ড। ফোর্থ প্রিন্স তখন জিকিং এর সাথে এই মেয়েটির পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটি তার বন্ধুর বোন, এর নাম জিন। আর জিকিং তো তার ওয়াইফ। জিন তখন এগিয়ে এসে বলে, আচ্ছা তুমি তাহলে সেই ভাইরাল জিকিং, যে বারে অন্য ছেলের সাথে রাত কাটিয়েছিলে, তারপরেও প্রিন্স তোমাকে চয়েস করেছে। জিকিং তখন হেসে দিয়ে বলে, কেন, তোমার কি হিংসা হচ্ছে? জিন জিকিং এর উপর রেগে যায়। তবে জিকিং তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে হেঁটে চলে আসে। ফোর্থ প্রিন্স তখন জিনকে বলে, তুমি যখনই আমার কাছে আসো তখনই কোনো না কোনো ঝামেলা পাকাও। কি দরকার ছিল জিকিংকে এসব বলার? আর সে লিগুকে বলে জিনকে তাঁবুতে নিয়ে যেতে। তবে তাঁবুতে ফিরে আসার পর ফোর্থ প্রিন্স জানতে পারে যে জিকিং তাঁবুতে ফিরে আসেনি, সে অন্য কোথাও চলে গিয়েছে। ফোর্থ প্রিন্স তখন রেগে জিনকে বলে, তোমার জন্যই এখন জিকিং অন্য কোথাও চলে গিয়েছে। তুমি নিজের তাঁবুতে যাও, আর তোমার ভাই আসলে ফিরে যাবে। এর আগে তুমি তাঁবু থেকে বের হবে না। আর এসব শুনে তো জিনের প্রচন্ড রাগ হতে থাকে। আর এই সুযোগটাই ব্যবহার করে বেইচেন। ও তো সবসময় শকুনের দৃষ্টি দিয়ে বসে থাকে কিভাবে একটা সুযোগ পাওয়া যায় কুটনামি করার। বেইচেন জিনের কাছে আসে এবং বলে, তারা তো একটা সমস্যায় পড়ে গিয়েছে। তারা জঙ্গলের একটা গুহার মধ্যে বড় বড় বক্স খুঁজে পেয়েছে। তবে বেইও তাঁবুতে নেই। সে জিকিংকে খুঁজতে বের হয়ে গিয়েছে। এখন ওই বক্সে যে কি আছে, কিভাবে তারা এটা বের করবে? আসলে বেইচেন তো জানতোই জিন একটু বাচ্চা স্বভাবের, তাই সে জিনের মধ্যে হিংসা এবং কৌতূহল দুটোরই সৃষ্টি করতে চাচ্ছিল। আর হয়ও এমনটা। জিন বেইচেনকে এসে বলে, চলো আমরা গিয়ে দেখি ওই বক্সে কি আছে, হয়তো ওটার মধ্যে অনেক সোনাদানা থাকতে পারে। আমি অনেক কৌতূহল অনুভব করছি। বেইচেন তখন বলে, তোমার তো তাঁবুর বাইরে যাওয়া নিষেধ। জিন বলে, আরে বাদ দাও, বেইউ এসে কিছু বললে আমি সেটা দেখে নিব। বেইচেন তো এটাই চাচ্ছিল। সে তখন জিনকে নিয়ে তাঁবু থেকে বের হয়। তবে জিনের তাঁবুর সামনেই একটা গাছের উপর দাঁড়িয়ে ছিল জিকিং। সে দেখছিল বেইচেন জিনকে নিয়ে কোথাও যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ছিল হং। জিকিং হংকে জিজ্ঞাসা করে, এই মেয়ে আসলে কে? হং তখন জানায় সে প্রিন্সের বেস্ট ফ্রেন্ড মিস্টার সিটুর ছোট বোন। তারা তিনজন একই স্কুলে পড়াশোনা করেছে এবং একসাথে বড় হয়েছে। ফোর্থ প্রিন্স তাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। তবে জিকিং তো বুঝতে পারে যে বেইচেন একটা শয়তান। সে যেহেতু জিনকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে,
তাই জিকিংও তাদেরকে ফলো করতে থাকে। জঙ্গলের বেশ কিছুটা গভীরে যাওয়ার পর হঠাৎ করে কিছু সৈন্যরা জিনের উপর আক্রমণ করে দেয়। জিন বলে, আমাকে কেন মারতে চাচ্ছ? ওই সৈন্যরা তখন বলে, ফোর্ট প্রিন্সের আশেপাশে অন্য কোনো মেয়ে আসলে তাদেরকে মেরে ফেলা আমাদের উপর হুকুম রয়েছে। মানে এই দায়টা জিকিং এর উপর চাপাতে চাচ্ছিল। জিকিং দূর থেকে সবই দেখছিল। সে চিন্তা করে, বেইচেন কত বড় শয়তান, জিনকে মেরে সেই দায় আমার উপর চাপাতে চাচ্ছে। তবে জিন সেখান থেকে পালাতে থাকে। একজন সৈন্য তার পিছু করতে থাকে। কিছু দূরে এসে ওই সৈন্য জিনকে ধরে ফেলে। তবে সে যখন জিনকে মারতে যায়, জিকিং এসে জিনকে বাঁচিয়ে দেয়। বেইচেনও তখন দৌড়ে জিনের কাছে চলে আসে। ন্যাকামি করে বলতে থাকে, তোমার কিছু হয়নি তো? জিন তখন জিকিংকে বলে, তুমি প্রথমে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছ, আর এখন ঢং করে আমাকে বাঁচাচ্ছ। হং এগিয়ে এসে বলে, আপনি প্রিন্সেসকে ভুল বুঝছেন। সে তো আপনাকে বাঁচালো, সে কেন আপনাকে মারতে চাইবে? জিন তখন হংকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি মেয়েডের মতো থাকো। এবার জিকিং জিনকে একটা থাপ্পড় মেরে বলে, সে আমার লোক, আর আমার লোকের গায়ে কেউ হাত তুলবে এটা আমি কখনোই সহ্য করব না। জিকিং সেখান থেকে চলে যায়, আর জিন সেখানে দাঁড়িয়ে রাগে চিৎকার করতে থাকে। রাতের বেলা জিকিং যখন তার ঘরে বসে কিউকিন বাজাচ্ছিল, তখন ফোর্ট প্রিন্স তার কাছে আসে। এসে জিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সাথে এটাও বলে যে জিন এবার বুঝতে পেরেছে তুমিই তাকে বাঁচিয়েছ, কিন্তু প্রথমে সে তোমাকে ভুল বুঝেছিল। আসলে জিন একটু বাচ্চা স্বভাবের, তো তাই হুটহাট কথা বলে ফেলে। এমনিতে কিন্তু ও খুব ভালো। জিকিং তখন বলে, সমস্যা নেই, আমি ওকে মাফ করে দিয়েছি। ফোর্ট প্রিন্স তখন বলে, আমি ভাবতেই পারিনি তুমি আমার জন্য এতটা কেয়ার করো। আমার পাশে কেউ থাকলে তোমার এত খারাপ লাগে। জিকিং তখন বলে, তার একদমই খারাপ লাগে না। ফোর্ট প্রিন্স মজা করে বলে, তাহলে কি আমি জিনকে নিজের কনকুবাইন বানিয়ে নেব? জিকিং তখন বলে, আপনি যদি চান অবশ্যই নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা শুনে ফোর্ট প্রিন্সের মেজাজ খারাপ হয়ে যায়, আর সে জিকিং এর ঘর থেকে বের হয়ে যায়। জিকিং তখন মনে মনে চিন্তা করতে থাকে, এটা আমার স্বপ্ন, আমি জেগে উঠলেই এখানকার সবকিছু উধাও হয়ে যাবে, তাই আমি এখানকার মানুষকে প্রায়োরিটি দিতে পারি না। জিকিং এরও ফোর্ট প্রিন্সকে আস্তে আস্তে ভালো লাগছিল, তবে এই বিষয়টাকে সে পাত্তা দিতে চাচ্ছিল না। তখনই জিকিং কিউকিন বাজানোর শব্দ শুনতে পায়, আরও বুঝতে পারে লিগে আশেপাশেই কোথাও আছে। দেখা যায় লিগে জঙ্গলের মধ্যে একটি পাথরের উপরে বসে কিউকিন বাজাচ্ছে। সেখানে জিকিং চলে আসে, এসে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? লিগে তখন বলে, আমি তোমাকে নতুন একটা সুর শেখাতে এসেছি, আর দেখতে এসেছি তুমি কেমন প্র্যাকটিস করছো। এবার জিকিং সেখানে বসে লিগের সাথে প্র্যাকটিস করতে শুরু করে। তবে সেখানে ফোর্ট প্রিন্স চলে আসে। এসে লিগেকে বলে, তোমার সাহস তো কম না, তোমাকে সেদিন আমি বর্ডারে ছেড়ে দিয়েছিলাম বলে কি তুমি আবার এখানে আসার সাহস করেছো? লিগে তখন বলে, আমি একজন মরণাপন্ন ব্যক্তি, আমার জীবনের আমার কাছেই দাম নেই, তুমি চাইলে এটা নিয়ে নিতে পারো। ফোর্ট প্রিন্স তখন বলে, আমি আগের দিনে তোমাকে ছেড়ে দিয়েছি, আর আমি আমার কথা সব সময় রাখি, মানে তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে আমি আর মারবো না। তবে সে জিকিংকে নিজের কাছে ডাকে। জিকিং তার কাছে গিয়ে বলে, কি হয়েছে? ফোর্ট প্রিন্স তখন নিজের রাগকে কন্ট্রোল করে জিকিংকে বলে, এত রাতে একজন মেয়ে আর একজন ছেলে এভাবে একা একা বসে কথা বলছে, আর তুমি এসে আমাকে জিজ্ঞাসা করছো কি হয়েছে? জিকিং তখন বলে, লিগে তার মাস্টার, সে এখানে কিউকিন শিখছে। ফোর্ট প্রিন্স কোনো কথা না বলে জিকিংকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালেই দেখা যায় জিকিং ফোর্ট প্রিন্সের উপর অনেক রেগে আছে। রাতের বেলা সে লিগের কাছ থেকে জিকিংকে নিয়ে এসেছিল বলে। তার কি নিজের কোনো স্বাধীনতা নেই? মডার্ন মেয়েদের তো এই এক সমস্যা। গাছে বসে বসে টেন আর হং জি কিংকে ডাকছিল, কেননা গতদিন জি কিং যে শান্তি চুক্তি করেছে সেটার জন্য আজ একটা আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তবে জি কিং বলে সে সেখানে যাবে না। জি কিং বসে বসে নিজের কিউকিন প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে অনুষ্ঠানের জায়গায় সবাই একত্রিত হয়েছিল, আর ফোর্ট প্রিন্সের প্রচন্ড মেজাজ খারাপ ছিল গত রাতের ঘটনা নিয়ে। সে মানতেই পারছিল না জি কিং একা একা জঙ্গলের মধ্যে গিয়েছিল লিগের সাথে কথা বলতে। আর এই দুঃখে বেইউ সেদিন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। অন্যদিকে তাঁবুর মধ্যে জিনও অনেক ড্রিঙ্ক করছিল। বেইউ যে জিকিংকে এত ভালোবাসে এটা সে মেনে নিতে পারছিল না। ড্রিঙ্ক করতে করতে জিন যখন মাতাল হয়ে যায়, তখন সে চিন্তা করে সে বেইউর কাছে যাবে। আর সে যখন বেইউয়ের তাঁবুর সামনে আসে, গার্ড জানায় বেইউ ঘুমাচ্ছে। জিন তখন বলে বেইউ তাকে ডেকে পাঠিয়েছে, তাই গার্ড জিনকে ভেতরে ঢুকতে দেয়। তবে বেইউ তো ঘুমাচ্ছিল। এখান থেকেই সিন কাট হয়। জিকিংকে হং বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে বেইউর সাথে দেখা করতে। জিকিংও বুঝতে পারে তার এত রাগ করে থাকা ঠিক না।
বেইউ অনেকটা নেশা করে অজ্ঞান হয়ে গিয়েছে প্রায়। জিকিং তাঁবুতে আসে বেইউকে দেখার জন্য। তবে সেই দেখতে পায় বেইউ আর জিন একই বিছানায় শুয়ে আছে, যেটা কোনো মেয়েই সহ্য করতে পারবে না। জিকিং তো একদম থমকে যায়। তখন জিনের ঘুম ভেঙে গেলে সে সেখানে উঠে বসে, আর জিনের সাথে সাথে বেইউ এরও ঘুম ভেঙে যায়। সে তখন জিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ফোর্থ প্রিন্সের তখন জিকিং এর সাথে লিগের কথা বলার বিষয়টি মনে পড়ে যায়। আর সে জিকিং এর সাথে কথা না বলে জিনকে জিজ্ঞাসা করে, তুমি তো চাদর ছাড়া শুয়েছিলে, তোমার কি ঠান্ডা লাগছে? জিন তখন বলে, না আমার ঠান্ডা লাগছে না, তবে তোমার ঠান্ডা লাগলে আমি তোমার জন্য চা এনে দিচ্ছি। এটা বলে জিন ওঠে। ফোর্থ প্রিন্স জিকিংকে কিছু বলতে চাচ্ছিল। জিকিং তখন বলে, তুমি প্রিন্স, যা খুশি করতে পারো, কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। জিকিং ফোর্থ প্রিন্সকে বলে, আমি দুঃখিত, আমি জানতাম না তুমি জিনের সাথে আছো, তাহলে তোমাকে ডিস্টার্ব করতাম না। বেইউ তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? জিকিং বলে, কিছু না। এটা বলে সে চলে যেতে চাচ্ছিল। ফোর্থ প্রিন্স জিকিংকে ডাক দেয় আর তারপর জিনকে বলে, তুমি আগে এখান থেকে যাও। জিন তখন দ্রুত সেখান থেকে চলে যায়। বেইউ তখন উঠে এসে জিকিংকে বলে, তুমি ফেইয়ানের সাথে অনেক ভালো একটা ডিল করেছো, এই কারণে আমি তোমাকে একটা টাইটেল দিতে চাই। জিকিং তখন বলে, কোনো প্রয়োজন নেই। সে রেগে সেখান থেকে বের হয়ে আসে। তবে বেইউ জিকিং এর পিছু পিছু বের হয় না। সে আবার নিরিবিলি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। হয়তো নেশা করার কারণে তার মাথা ঠিক ছিল না। এদিকে বেইচেন করছিল আরেক ঝামেলা। সে তার একজন গার্ডকে জিজ্ঞাসা করে জুডিশিয়াল অফিসে চিঠি পাঠানো হয়েছে কিনা। গার্ড তখন বলে, সবকিছু আপনি যেমন বলেছিলেন তেমনই করা হয়েছে। এদিকে জিকিং ঘরে এসে তার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বের হয়ে পড়ে। হং জিকিংকে প্রচুর রিকোয়েস্ট করে এত রাতে বের না হওয়ার জন্য, কিন্তু জিকিং টেনকে নিয়ে বের হয়ে পড়ে। হং বেচারি জিকিংকে আটকাতে না পেরে বেইউকে ডাকতে যাচ্ছিল, কিন্তু বেইচেন হংকে যেতে দেয় না। হং এর সামনে একজন গার্ডকে দাঁড় করিয়ে বলে, দেখো ও যেন ভিতরে যেতে না পারে, বেইউ অসুস্থ ও ঘুমাচ্ছে। হং তখন সারা রাত বেইউ এর তাঁবুর সামনে বসে থাকে। মেয়েটার জন্য আমার এখানে সত্যি অনেক খারাপ লেগেছে। সকালবেলা বেইউ যখন ঘুম ভেঙে তাঁবু থেকে বের হয়, সে হংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হং তখন বলে, ফোর্থ প্রিন্সেস গত রাতেই ঘোড়ার গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে, আপনি দ্রুত তাকে ফিরিয়ে আনুন। বেইউ তখন উদাস ভঙ্গিতে বলে, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। মানে সিরিয়াসলি? বেইউ নিজের তাঁবুর মধ্যে চলে যায়। হং সেখানেই বোকার মতো দাঁড়িয়ে থাকে। তবে ভিতরে গিয়ে বেইউ এর জিকিং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। আর সেগুলো মনে পড়তেই বেইউ সিদ্ধান্ত নেয় সে জিকিংকে খুঁজতে যাবে। বের হয়ে পড়ে ঘোড়া নিয়ে। কিন্তু তখনই টেন দৌড়াতে দৌড়াতে তাঁবুতে ফিরে আসে এবং বেইউকে জানায় জঙ্গলের মধ্যে থেকে জুডিশিয়াল অফিসের লোকজন জিকিংকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। বেইউ বুঝতে পারে কিছু একটা ঝামেলা তো হয়েছে, আর সে দ্রুত চলে যায় জিকিং এর উদ্দেশ্যে। এদিকে জিকিংকে জুডিশিয়াল অফিসে নিয়ে আসা হয়েছে। চেনের মার্ডার কেসটি আবারও ওপেন করা হয়েছে। সেখানে রীতিমতো জিকিং এর ফ্যামিলি এবং বেইচেন উপস্থিত ছিল। রাজা জিকিংকে জানায় যে চেনের মার্ডার কেসে নতুন একটি মোড় এসেছে, তাই জিকিংকে এখানে আনা হয়েছে। জিকিং তখন বলে, গত শুনানিতেই আমি প্রমাণ করেছি যে আমি চেনকে মারিনি। তখন নতুন দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী জিকিংকে জানায় তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে দুজন সৈন্য চেনকে মেরেছে তাদের ঘরে অনেক টাকা ছিল, আর সেই টাকায় জিকিংদের ফ্যামিলি মানে হান ফ্যামিলির সিলমোহর ছিল। তার মানে ওই ফ্যামিলির কেউ তাদেরকে ঘুষ দিয়েছিল চেনকে মারার জন্য, আর সেটা জিকিংই দিয়েছিল। তবে এবার জিকিং খুবই হতাশ হয়ে পড়েছিল। ও কোনো কথাই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আইনমন্ত্রী ওই বারের একজন মেইডকে হাজির করে, যে মেইড এসে জানায় যে সেই রাতে চেন জিকিং এর সাথে ছিলই না। সে যখন সকালবেলা রুম পরিষ্কার করতে গিয়েছিল তখন সে চেনকে অন্য রুমে খুঁজে পেয়েছিল। রাজা তখন বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ সেদিন চেন আর জিকিং একসাথে থাকেনি? এটা কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? এবার হানসি এগিয়ে আসে, এসে বলে, না না, এটা কোনো ভুল বোঝাবুঝি হয়নি, তবে চেনের সাথে জিকিং ছিল না, জিকিং অন্য একজনের সাথে ছিল। ওই মেয়েট তখন বলে যে সে রাতের বেলা দেখেছিল কালো পোশাকধারী কেউ একজন চেনকে অন্য রুমে পাঠিয়ে জিকিং এর সাথে সে ছিল। এখন এই কালো পোশাকধারী কে সেটা সে জানে না। তার মানে জিকিং অন্য কোনো ছেলের সাথে ছিল, তবে সেটা চেন না। জিকিং মনে মনে ভাবছিল এই মেয়েটা কি নিজের বোনকে ফাঁসাতে ফাঁসাতে টায়ার্ডও হয় না। তবে ও কোনো কথাই বলছিল না। রাজা তখন জিকিংকে বলে, তোমার সাথে কালো পোশাকধারী ওই লোক কে ছিল? তুমি কি সেটা বলবে, নাকি আমরা ধরে নিব তুমি চেনের মার্ডারের সাথে জড়িত? জিকিং এবার মনে করে তার সাথে হয়তো বেইচেন ছিল। সে তখন চিন্তা করে এখন যদি সে বেইচেনের নাম বলে
তাহলে তো বেইউ অনেক ছোট হয়ে যাবে, নাকি নিজে চেনকে মেরেছে এটা স্বীকার করে নেবে। এদিকে বেইচেন মনে মনে ভাবছিল, তোমার আর কোনো উপায় নেই, হয় আমাকে চিহ্নিত করতে হবে যে আমি তোমার সাথে ছিলাম, না হলে খুনের দায় নিজের কাঁধে নিতে হবে। আর তুমি যদি আমাকে চিহ্নিত করো, তাহলে আমি দেখবো বেইউ মানুষের কাছে কিভাবে মুখ দেখায়। তার বউ আর ভাই একই সাথে রাত কাটিয়েছে এটা জানার পর তার সম্মান কোথায় যায়। জিকিং কেবলই বেইচেনের দিকে আঙুল তুলতে যাচ্ছিল। রাজা চিৎকার করে বলে, জিকিং তুমি কি করছো? জিকিং তখন ভয় পেয়ে চেনকে হত্যার দায় স্বীকার করতে চাচ্ছিল। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, 1 মিনিট। সেখানে মাস্ক পরে চলে আসে বেইউ। সাথে নিয়ে এসেছিল সেই বারের ম্যানেজারকে, যে গত শুনানিতে পালিয়ে গিয়েছিল। ম্যানেজার সেখানে সবকিছু স্বীকার করে নেয়। হানসি জিকিং এর চরিত্র নষ্ট করার জন্য বারের ম্যানেজারকে টাকা দিয়েছিল, যাতে করে ওই রুমে কোনো ছেলেকে পাঠিয়ে দেয়, আর পাঠানো হয়েছিল চেনকে। তবে পরবর্তীতে ম্যানেজার উল্টে হানসিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন হানসি তার পেছনে সৈন্য লেলিয়ে দেয়। এই কারণেই ম্যানেজার ভয়ে পালিয়ে গিয়েছিল। এবার তো প্রমাণ হয়েই যায় যে হানসি জিকিংকে ফাঁসিয়েছিল। তবে বেশি বোঝা জিকিং চিন্তা করে, এই লোক যদি আমার সাথে সেই রাতে থেকে থাকে, তার মানে ওই আমাকে পয়জন দিয়েছে। জিকিং এর মনে পড়ে গিয়েছিল পয়জন দেওয়ার সেই ঘটনা, আর সাথে সাথে ও নিজের ছুরি বের করে বেইউর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। বেইউ সেখানেই পড়ে যায় আর ওর মুখের মাস্কটা ভেঙে যায়। সবাই তো হা হয়ে যায় বেইউকে দেখে। জিকিং দ্রুত বেইউর কাছে পড়ে কান্না করতে শুরু করে। সে চিৎকার করে বলে, এটা তুমি কিভাবে হতে পারো? বেইউয়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। সে জিকিংকে বলে, আমার এটা প্রাপ্য, এটা আমার কাছে তোমার ঋণ, যেটা আজ শোধ হলো। সেখানে ডাক্তার জু চলে আসে, সাথে ফোর্ট প্রিন্সের সৈন্যরা। জিকিং কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার কাছে তোমার কোনো ঋণ নেই। বেইউ সেখানে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জু দ্রুত সৈন্যদের বলে ওকে নিয়ে যাওয়ার জন্য। তখনও বেইচেন পেছন থেকে বলতে থাকে, বেইউ তুমি অপরাধী, তুমি কিভাবে বিয়ের আগে জিকিং এর সাথে থাকতে পারো? জিকিং তখন উঠে দাঁড়ায় আর তার ছুরি হাতে নিয়ে জোরে এক চিৎকার দেয়, যে চিৎকারে বেইচেন উল্টে পড়ে যায়। রানী আর জিনসি দৌড়ে এসে বেইচেনকে ধরে। জিকিং প্রচন্ড রাগ নিয়ে রাজার দিকে আগাতে থাকে। এবার রাজা নিজেই ভয় পেয়ে যায়। জিকিং এগিয়ে এসে বলে, হানসি আমাকে শুরু থেকেই ফাঁসিয়েছে, এখন হানসির কি শাস্তি হবে? আইনমন্ত্রী ভয়ে কাঁপছিল আর জিকিং এর কাছে মাফ চাচ্ছিল। রাজা ভয়ে ভয়ে হানসি এবং তার বাবাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দেয়। তারা তো মাফ চাচ্ছিল, তবে আর কোনো লাভ হয় না। সৈন্যরা দ্রুত হানসি আর তার বাবাকে গ্রেফতার করে নেয়। আর তারপর জিকিং বলে, বেইচেনের কি হবে? রাজা তখন বলে, বেইচেনের 2 বছরের স্যালারি আমি কেটে নিব। জিকিং এবার কিছুটা শান্ত হয়। এরই মধ্যে বেইউ এর সমস্ত গার্ডরা সেখানে চলে এসেছিল। জিকিং তখন তার আংটিটা ওই গার্ডদের দেখিয়ে বলে, তোমরা তো আমার হুকুম মানবে তাই না? এই আংটি দেখা মানে ফোর্ট প্রিন্সকে দেখা। তোমরা যে যার পোস্টে কাজ শুরু করে দাও। যেহেতু এখন ফোর্ট প্রিন্স আহত, তিয়ানকে আরো ভালোভাবে গার্ড দাও। এদিকে প্যালেসে ফোর্ট প্রিন্সকে নিয়ে এসে ডক্টর জু তার চিকিৎসা করছিল। জিকিং যখন সেখানে ফিরে আসে, লিগু তো জিকিং এর উপর প্রচন্ড রেগে যায়। ডাক্তার জু ও জিকিং এর উপর রেগেছিল। ডাক্তার জু বলছিল, ফোর্ট প্রিন্স বিষের কারণে অজ্ঞান ছিল, আমি ওই পয়জন আপনার মধ্যে ট্রান্সফার করেছিলাম, সাহায্য করেছিল লিগু। আপনি কেন ফোর্ট প্রিন্সকে আঘাত করলেন? আপনাকে পয়জন দেওয়ার পরেও আপনি যখন বেঁচে ছিলেন, তখন ফোর্ট প্রিন্স বুঝতে পারে আপনি আইসল্যান্ডার। আর এই বিষয়টি অন্য কেউ জানতে পারলে আপনার বিপদ হতে পারে, যে কারণে ফোর্ট প্রিন্স সবসময় আপনাকে তার সাথে রেখেছে, আপনাকে প্রোটেক্ট করেছে। আপনি এই প্রতিদান দিয়েছেন তার। জিকিং এর নিজেরও অনেক অপরাধ বোধ হচ্ছিল। সে তখন চিৎকার করে লিগুকে বলে, এগুলো আমাকে আগে কেন বলনি? ডাক্তার জু তখন বলে, এগুলো যদি আপনাকে আগে বলাও হতো, আপনি হয়তো সহজে এগুলো অ্যাকসেপ্ট করতে পারতেন না, প্রিন্সকে ভুল বুঝে বসতেন। জিকিং জিজ্ঞাসা করে, বেইউয়ের শরীর এখন কেমন আছে? ডাক্তার জু তখন বলে, সে খুবই আহত হয়েছে, তাকে বাঁচানোই কঠিন হয়ে পড়বে। আপনি আগে এটা ভাবুন, যদি প্রিন্সের কিছু হয়ে যায়, তাহলে আপনি নিজেকে কি উত্তর দিবেন? এটা বলে সে লিগুকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জিকিং এরও প্রচন্ড খারাপ লাগতে থাকে। সে বেইউয়ের পাশে বসে তার হাত ধরে আর তারপর বলে, আমি জানি তুমি অবশ্যই বেঁচে ফিরবে, তোমার মারা যাওয়া চলবে না। আর তাছাড়া আমি কেন এত রিয়াক্ট করলাম? আমি নিজেও তো তোমাকে ব্যবহার করছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম যে এটা আমার বাড়ি না, আমার বাড়ি অন্য কোথাও। আর সেখানে ফিরে যাওয়ার জন্যই তো আমি তোমার কাছে এসেছিলাম। তোমার নিজেকে অপরাধী ভাবার কারণ নেই, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। বেইউ অসুস্থ শুনে জিনের ভাই সিটুও সেখানে চলে এসেছিল। সে তো বেইউ এর বেস্ট ফ্রেন্ড।
জিকিং যখন বেইয়ু এর রুম থেকে বের হয়ে আসে, সে ডক্টর জুকে জিজ্ঞাসা করে এখন কি করবে, বেইয়ু কখন জেগে উঠবে। ডক্টর জু তখন বলে তারা শুধুমাত্র শেষ একটা উপায় চেষ্টা করতে পারে। সে মাস্টার লু নামে একজনের কথা বলে, যে বেইয়ু এর মাস্টার। সে এক ধরনের ইটারনাল স্ট্রেংথ আর্ট জানে, যেটার মাধ্যমে বেইয়ুকে হয়তো জাগিয়ে তোলা সম্ভব। তবে মাস্টার লু থাকে লিউশাও নামে একটি আইল্যান্ডে। সেটা সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে এবং অনেক দূরের পথ। বেশ কয়েক মাস লেগে যাবে সেখানে যেতে। সিটু জিকিংকে বলে তুমি চিন্তা করো না, আমরা আলোচনা করে দেখছি কি করা যায়। জিকিং তখন বলে আলোচনার কিছু নেই, আপনি এখনই বেইয়ুকে নিয়ে বের হয়ে পড়েন। তবে লিগু আর ডাক্তার জু ইতস্তত করছিল। জিকিং তখন তাদেরকে অর্ডার করে বেইয়ুকে নিয়ে বের হয়ে পড়ার জন্য, আর শিতুকে অনুরোধ করে তার সাথে থেকে যেতে, যাতে করে কোনো সমস্যা হলে সে এখানে দেখতে পারে। জিকিং লিগুকে আশ্বস্ত করে যে তোমরা ওকে নিয়ে যাও, তিয়ানকির কেউ জানতে পারবে না যে ফোর্থ প্রিন্স মানে বেইয়ু তিয়ানকিতে নেই। সে এই বিষয়টা সবার থেকে গোপন রাখবে, আর সিতু তো তার সাথে আছেই। সেই রাতেই ডক্টর জু আর লিগু গোপনে বেইয়ুকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের গন্তব্য লুসাও আইল্যান্ড, আর জিকিং প্যালেসে অপেক্ষা করতে থাকে বেইয়ু এর। এখানেই ড্রামার এই পর্বটি শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।